হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। সো মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের পার্ট 2 তে তোমাদেরকে স্বাগতম। পার্ট 2 মানে পর্ব ২। পর্ব ২ তে আমরা বাকি টপিকগুলা দেখব। সো আমরা যদি হচ্ছে যে এই পার্টটা আমাদের YouTube এ আপলোড দিই, সো YouTube এর অডিয়েন্সের জন্য আমি তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা এখনো আমাদের ভার্সিটি ক কিউবি সলভ কোর্সে জয়েন করোনি, আমাদের ভার্সিটি ক কিউবি সলভ কোর্সে আমরা টাইপ ভিত্তিক প্রত্যেকটা বেসিক রিভিউ করে এখানে কোয়েশ্চেনগুলা সলভ করি। এই ফুল ক্লাসটা দেখলেই তুমি বুঝতে পারবা যে আমরা কিভাবে ঠিক কোয়েশ্চেনগুলা সলিউশন করে থাকি। সো এই কোর্সে তুমি যদি জয়েন করতে চাও তাহলে আমাদের এই যে নাম্বারটা, এই নাম্বারে বিকাশ করতে হবে ৳১২৯৯ এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিংক আছে এবং টোটাল কোর্সের বিস্তারিত আছে। সেই গ্রুপে যেয়ে তুমি ট্রান্সেকশন আইডি দিলেই আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। এইটুকু করলেই তুমি আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। সো চলো আমরা ক্লাসটি শুরু করি। সো আমাদের এই ক্লাস জুড়ে আমরা হচ্ছে যে বিগত ক্লাসে অনেকগুলা টপিক দেখছি। ৩ টা টপিক আমরা বিগত ক্লাসে দেখছি। এই ক্লাস জুড়ে আমরা বাকি টপিকগুলা দেখব। সো বাকি টপিক হচ্ছে আমাদের টাইপ 4 থেকে টাইপ 3 পর্যন্ত আমরা দেখছিলাম। টাইপ 4 এ এসে দেখো, টাইপ 4 এ এসে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম পার্টটা আসে। পর্যায়বৃত্ত ধর্ম পার্টে আমরা কি পাই? পর্যায়বৃত্ত ধর্ম পার্টে আমরা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব অধাতব ধর্ম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই সমস্ত টপিকগুলা পাই। সো এগুলার একটু বেসিক আছে। বেসিক তুমি যদি শিখতে চাও তাহলে হচ্ছে আমার বিগত বছরের ক্লাস আছে। আমার বিগত বছরের তোমার ঘরে বসে ভার্সিটি ক প্রিপারেশন কোর্স, ওইটার একটা প্লেলিস্ট আছে আমার ইউটিউবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। অথবা আমি হচ্ছে এই বছরেই ফ্রি মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের উপর একটা লম্বা ক্লাস দিব ৩.৫ থেকে ৪ ঘন্টার। সেই ক্লাসটা দেখলেও তুমি বেসিক শিখে নিতে পারবা। আজকে ক্লাসে আমরা বেসিকের উপর ডিপেন্ড করে যে সমস্ত সিদ্ধান্তগুলা নিতে হয় সেগুলা দেখব। ঠিক আছে? সো এখানে একটা ছক আছে। এই ছকটা তুমি কিভাবে বুঝবা? দেখো, পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে কি ঘটে আর উপর থেকে নিচে গেলে কি ঘটে, এগুলার ক্ষেত্রে তোমার পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলোর ক্ষেত্রে বুঝতে হয়। সো পরমাণুর আকারের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে কমে। আর বাম থেকে ডানে গেলে যখনই কমবে তখন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো সব বেড়ে যাবে। ঠিক আছে? আকার কমলে এগুলো বেড়ে যাবে। আর উপর থেকে নিচে গেলে আকার বাড়বে। আকার বাড়লে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো সব কমে যাবে। এগুলোর কারণ আছে। এমনি কারণ ছাড়া তো এগুলো হয় না। সো ডিটেইল কারণ ব্যাখ্যা করতে আমার ০.৫ ঘন্টার একটা ক্লাস লাগবে। সো তোমরা যারা অলরেডি জানো তারা তো জানোই। আর যারা জানো না তারা হচ্ছে একটু কারণটা জানার চেষ্টা করবা। জানার চেষ্টা করে এই ছকটা মনে রাখবা যে উপর থেকে নিচে গেলে কি ঘটে আর বাম থেকে ডানে গেলে কি ঘটে। যেইটুকু জানলেই তুমি মোটামুটি এখান থেকে মেক্সিমাম এমসিকিউ সলভ করতে পারবা। বাকিগুলো আমি তোমাকে দেখিয়ে দিব এখনই। প্রথমে আসো যে কোন আয়নটির আকার সবচেয়ে ছোট। সো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আকার ছোট এবং বড় এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের কিছু ট্রিক অবলম্বন করতে হয়। যেমন দেখো, এখানে আমাদের ফ্লোরিন মাইনাস আছে, অক্সিজেন তারপর হচ্ছে 2 মাইনাস আছে, নাইট্রোজেন 3 মাইনাস আছে, আর সোডিয়াম প্লাস আছে। সো এখানে আকার দেখতে গেলে আমাদের F equals to C into Q1 Q2 divided by D square এই কুলম্বের ফর্মুলা দিয়ে দেখতে হবে। Q1 Q2 হচ্ছে আমাদের দুইটা চার্জের মধ্যবর্তী বল, এইটা হচ্ছে ফোর্স এবং দেখো দূরত্ব। সো চার্জের পরিমাণ যত বেশি হবে ফোর্স তত বাড়বে, আর ফোর্স যত বাড়বে দূরত্ব তত কমবে, অর্থাৎ বল যত বেশি তত মধ্যবর্তী আকার ছোট। সো এখন দুইটা চার্জের গুণ করে দেখতে হবে চার্জের পরিমাণ বেশি কার। যেমন দেখো, এই জায়গাতে ফ্লোরিন মাইনাসে আমাদের 9টা ইলেকট্রন 9টা প্রোটন ছিল। পরবর্তীতে একটা ইলেকট্রন বেশি নিয়ে 10টা ইলেকট্রন এবং 9টা প্রোটন আছে ফ্লোরিন মাইনাসে। তুমি যদি অক্সিজেন 2 মাইনাসের দিকে তাকাও, অক্সিজেন 2 মাইনাসে 10টা ইলেকট্রন এবং 8টা প্রোটন থাকে। নাইট্রোজেন 3 মাইনাসে 10টা ইলেকট্রন এবং 7টা প্রোটন থাকে। সোডিয়াম প্লাসে এখানে আমাদের খেয়াল করে দেখো, সোডিয়াম প্লাসে আমাদের হচ্ছে 11টা প্রোটন এবং 10টা ইলেকট্রন থাকে। সো গুণ করলে এটা আসবে 90, এটা আসবে 80, এটা আসবে 70, এটা আসবে হচ্ছে 110। অর্থাৎ সোডিয়ামে বল সবচেয়ে বেশি। সোডিয়াম প্লাসে কি আমাদের বল সবচেয়ে বেশি। বল যদি সবচেয়ে বেশি হয় তাহলে এর আকার সবচেয়ে ছোট হবে। সো এর চেয়ে একটু আকার বড় হবে কার? 110 এর পরে কি আছে? 90, অর্থাৎ ফ্লোরিন মাইনাসের আকার এর চেয়ে একটু বড় হবে। তার চেয়ে আরো বেশি আকার বড় হবে কার? এই যে 80টার বড় হবে। সো অক্সিজেন 2 মাইনাস। তার চেয়েও বড় হবে হচ্ছে আমাদের নাইট্রোজেন 3 মাইনাসের। সো নাইট্রোজেন 3 মাইনাসের আকার হচ্ছে আমাদের সবচেয়ে বড়।
এবার আমাদের এখানে কি চাইছে? সবচেয়ে আকার ছোট কার? সো বল যার সবচেয়ে বেশি তার আকার সবচেয়ে ছোট। সো সেই ক্ষেত্রে সোডিয়াম 3+ এর বল আমাদের সবচেয়ে বেশি। এইজন্য এর আকার আমাদের সবচেয়ে ছোট হবে। সো আকার সবচেয়ে ছোট কার? সোডিয়াম 3+ এর। সো এখান থেকে আমরা পেয়ে গেলাম সোডিয়াম 3+, কেমন? সো আশা করি আমরা ক্লিয়ারলি এই জিনিসটা বুঝতে পেরে গেছি যে কিভাবে কি হলো। কেমন? ওকে। সো এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এটা বুঝছো তো? এটা হচ্ছে আমাদের এই কুলম্বের ফর্মুলা দিয়েই কিন্তু আমরা সলিউশন করলাম। এই বেসিকটা কয়েকবার প্র্যাকটিস করবা। এবার বলছে দেখো, পর্যায় সারণীর যেকোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে, পর্যায় সারণীর যেকোনো গ্রুপ মানে হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, উপর থেকে নিচের দিকে তুমি যত যাবা, তত উপর থেকে নিচের দিকে একটা একটা করে অরবিটাল বাড়ে। অরবিটাল বাড়া মানে হচ্ছে আকার বৃদ্ধি পাওয়া, আকার বৃদ্ধি পাওয়া। সো অরবিটাল যত বাড়বে, আকার যত বৃদ্ধি পাবে, তত এই যে এক একটা অ্যাটমের কেন্দ্র থেকে বহিস্থ স্তরের দূরত্ব বাড়বে। সো কেন্দ্র থেকে বহিস্থ স্তরের দূরত্ব যদি বেড়ে যায়, তখন এই বহিস্থ স্তরে যে ইলেকট্রন আছে, ইলেকট্রনকে সরায় ফেলা ইজি হয়। আবার বলি যে এই সেন্টার থেকে আমার অরবিটাল যত দূরে থাকবে, বহিস্থ স্তর থেকে ইলেকট্রন তত আমরা ইজিলি সরিয়ে নিতে পারবো। সো ইলেকট্রন যত আমরা ইজিলি সরিয়ে নিতে পারবো, তার তোমার হচ্ছে ধাতব ধর্ম তত হচ্ছে হ্রাস পাবে, অধাতব ধর্ম তত হচ্ছে বৃদ্ধি পাবে। সো এই জায়গার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ধাতব ধর্ম তত বৃদ্ধি পাবে, অধাতব ধর্ম তত হ্রাস পাবে। সো এই জায়গা থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এখানে আমাদের অধাতব ধর্ম হ্রাস পাচ্ছে উপর থেকে নিচে আসলে, এবং ধাতু সক্রিয়তা মানে ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, কারণ ইজিলি ইলেকট্রনকে সরিয়ে ফেলা যাচ্ছে। আর আয়নীকরণ শক্তি হ্রাস পায়। আয়নীকরণ শক্তি হ্রাস পাওয়া মানে কি? বাইরের স্তর থেকে ইলেকট্রন যত ইজিলি সরানো যায়, তার আয়নীকরণ শক্তি তত কম। যত বেশি শক্তি দিয়ে সরাবো, তার আয়নীকরণ শক্তি তত বেশি। সো এখানে আয়নীকরণ শক্তি আমাদের কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। এরপরে দেখো ৩ নাম্বার বলছে কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? সো ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম হচ্ছে ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। জেনারেলি হিসাব অনুযায়ী হওয়ার কথা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হওয়ার কথা, কিন্তু হয় হচ্ছে এটা। কারণ কি? আমরা জানি যে এখানে ক্লোরিন হচ্ছে আমাদের ব্যতিক্রম। ক্লোরিন এবং ফ্লোরিনের ভিতরে ফ্লোরিনের আকার ছোট হয়, এর ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কমে যায়। ঠিক আছে? ক্লোরিনের চেয়ে কমে গেলে এখানে ক্লোরিনের সবচেয়ে বেশি হয়। সো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্লোরিন, তাই না? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্লোরিন। ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার? ক্লোরিনের। ইলেকট্রন আসক্তি ব্যাপারটা বুঝো তো? ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা। সো ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা যে সঠিক ক্রম, সেটা কি আবার বলি? সবার আগে ক্লোরিন, তারপরে ফ্লোরিন মুখস্থ করবা, তারপরে ব্রোমিন, তারপর আয়োডিন। এই কোশ্চেনটা কিন্তু অ্যাডমিশন টেস্টে কোথাও না কোথাও আসেই, প্রত্যেকবার আসে। সো এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এরপরে বলছে দেখো, আয়নিক সেটটির আকারের ক্রম কোনটি সঠিক নয়? মানে কোনটির আকারের ক্রম সঠিক নয়? সেখানে আমাদের দেখতে হবে যে কোনগুলা সঠিক আর কোনগুলা সঠিক নয়। সো আমাদের এখানে ম্যাগনেসিয়াম 2+ আছে, তারপর হচ্ছে ক্যালসিয়াম 2+ আছে, আর এটা হচ্ছে স্ট্রনসিয়াম 2+ আছে। সো ম্যাগনেসিয়াম হচ্ছে ক্যালসিয়াম একটা পর্যায় নিচে। সো উপরের পর্যায়ে ম্যাগনেসিয়াম, তার নিচের পর্যায়ে ক্যালসিয়াম, তার নিচের পর্যায়ে স্ট্রনসিয়াম। আকারের দিক দিয়ে সবচেয়ে বড় হচ্ছে স্ট্রনসিয়াম, তারপর আসে হচ্ছে ক্যালসিয়াম, তারপর আসে হচ্ছে ম্যাগনেসিয়াম। সো এইটা হচ্ছে সঠিক। এখন যদি ম্যাগনেসিয়ামকে সবার চেয়ে বড় বলে, তাহলে সেটা সঠিক নয়। যেমন দেখো এখানে ম্যাগনেসিয়ামকে বড় বলছে, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম। তার মানে বি নাম্বারটাই কিন্তু সঠিক নয়। কেন? কারণ হচ্ছে আকারের দিক দিয়ে ছোট এবং বড় তুমি কিভাবে আইডেন্টিফাই করবা? আকারের দিক দিয়ে ছোট এবং বড় আইডেন্টিফাই করবা পর্যায় সারণীর উপর থেকে নিচে গেছে না বাম থেকে ডানে গেছে, এটা দেখবা। উপর থেকে নিচে যদি যায়, তাহলে এক একটা করে পর্যায় বাড়ে, আর বাম থেকে ডানে গেলে এক একটা করে প্রোটন এবং ইলেকট্রন বাড়ে। সো প্রোটন এবং ইলেকট্রন বাড়লে তোমার আকর্ষণ বল বৃদ্ধি পায়, ফলে আকার ছোট হয়ে যায়। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে এই যে F ইকুয়ালস টু সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে চার্জ বৃদ্ধি পায়, ফলে ফোর্স বৃদ্ধি পায়। ফোর্স যদি বাড়ে, তাহলে দূরত্ব কমে, আর দূরত্ব কমা মানে কি? আকার ছোট হওয়া। ঠিক আছে? এইটুকু যদি তুমি বুঝো, তাহলে তুমি কিন্তু যে কোনো এমসিকিউ এইটা দিয়েই রিলেট করে সলভ করতে পারবা। এবার বলছে দেখো, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? সো এইগুলোর ভিতরে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কার? অবশ্যই সবচেয়ে বেশি হবে ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এরপর আসবে হচ্ছে নাইট্রোজেন, তারপর আসবে হচ্ছে অক্সিজেন, তারপর আসবে হচ্ছে কার্বন। কারণ কি? ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলার ভিতরে নাইট্রোজেনের আকার ছোট, ফ্লোরিনের আকার আরো ছোট। সো যার আকার যত ছোট, তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হওয়ার কথা। এবারটা এই জায়গাতে একটা ঝামেলা আছে। ফ্লোরিনের সবচেয়ে বেশি হলো নাইট্রোজেন এবং অক্সিজেনের ভিতরে অক্সিজেনের আকার ছোট, নাইট্রোজেনের আকার বড় হলেও ভালো করে খেয়াল করবা, নাইট্রোজেনে আমাদের 7টা ইলেকট্রন থাকে, অক্সিজেনে 8টা ইলেকট্রন থাকে। ঠিক আছে? সো নাইট্রোজেন এবং অক্সিজেনের ভিতরে সঠিক ক্রম কোনটা?
সঠিক ক্রম কোনটা? সো এইটা অবশ্যই হচ্ছে অক্সিজেন, ফ্লোরিন, অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন। এই সিকোয়েন্সটা একটু আমাদের মনে রাখতে হবে। কেমন? এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখতে হবে যে ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে কি নাইট্রোজেন। অক্সিজেনের দেখো ৮ টা ইলেকট্রন থাকে। ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p4 এরকম অবস্থানে আসে। আর হচ্ছে ইয়ার কি হবে? তোমার নাইট্রোজেনের কি হবে? নাইট্রোজেনের ৭ টা। সো নাইট্রোজেনের ক্ষেত্রে আকর্ষণ বল কত আসবে বলো তো? ৭ ইনটু ৭ মানে হচ্ছে তোমার ৪৯। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে ভালো করে খেয়াল দেখো ৮ ইনটু ৮ আসবে মানে ৬৪। সো আকর্ষণ বল বেশি হচ্ছে অক্সিজেনের। ফলে অক্সিজেনের আকর্ষণ বল বেশি হওয়ার কারণে অক্সিজেনের ক্ষেত্রে আমাদের এই জায়গাতে কি তড়িৎ ঋণাত্মকতাও কিন্তু বেশি। সো তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটা? সঠিক ক্রমের দিকে যদি আমরা তাকাই, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। আমরা এটা মুখস্থ করব। এটা দেখো ডিউ ২১-২২ এ আসছে। কঠিন কোনো কোশ্চেন কিন্তু আসে না। যেগুলো আসে সবগুলো বোঝার জিনিস। তোমার যদি বেসিকটা ভালো থাকে তাহলেই তুমি এটা পারবা। এবার বলছে দেখো পর্যায় সারণীর গ্রুপ 1A এর মৌলসমূহের বেলায় যত নিচের দিকে যাওয়া যায় 1A মানে প্রথম গ্রুপটা 1A প্রথম গ্রুপ। সো প্রথম গ্রুপের ক্ষেত্রে কি আছে? লিথিয়াম আছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলো হচ্ছে আমাদের প্রথম। সো উপর থেকে নিচে যত যাবে তত আমার আকার বৃদ্ধি পাবে। আর আকার যত বাড়বে তত ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। আর অধাতব ধর্ম কি হবে? হ্রাস পাবে। সো ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। সো দেখো ইলেকট্রনের একটি নতুন স্তর যুক্ত হয়। এই কথাটা সত্য। এটার সাথে এটা যদি আসো একটা করে নতুন স্তর যুক্ত হয় মানে অরবিটাল যুক্ত হয়। পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, এটা ভুল। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ধাতু সক্রিয়তা বৃদ্ধি পায়, এটা ঠিক। ধাতু ইলেকট্রন ছাড়তে পারে এজন্য সক্রিয়তা বৃদ্ধি পায়। তার মানে ১ এবং ৩ কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখো মৌলসমূহের আয়তনের কোন ক্রমটি সঠিক? আয়তন মানে কি আকারের দিক দিয়ে কোন ক্রমটি সঠিক? সো এই দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলোর দিকে যদি তাকাও, সিজিয়ামের আকার সবচেয়ে বেশি, তার চেয়ে ছোট রুবিডিয়াম, তার চেয়ে ছোট পটাশিয়াম, তার চেয়ে ছোট সোডিয়াম, তার চেয়ে ছোট হচ্ছে লিথিয়াম। সো এইটা হচ্ছে আমাদের সঠিক ক্রম। তো ভালো করে খেয়াল করলে দেখবা এই ক্রমটা আমাদের কোথায় আছে দেখো, সিজিয়াম সবচেয়ে বড়, তার চেয়ে ছোট রুবিডিয়াম, তার চেয়ে ছোট পটাশিয়াম, তার চেয়ে ছোট সোডিয়াম, তার চেয়ে ছোট লিথিয়াম। মানে অপশন এ হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখো, ৮ নম্বরে বলছে মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক? সো তড়িৎ ঋণাত্মকতার ক্রম মানে কি? কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার তড়িৎ ঋণাত্মকতা কম। দেখো এইগুলার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার যে ভ্যালু আমাদের কিন্তু সব মৌলের তড়িৎ ঋণাত্মকতা জানা লাগে না। আমাদের কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতা জানলেই হয়। যেমন হচ্ছে যে ফ্লোরিনের 4.0, তারপর হচ্ছে অক্সিজেনের 3.5, তারপর হচ্ছে নাইট্রোজেনের 3.5, হ্যাঁ? ক্লোরিনের এরকম, নাইট্রোজেনের সম্ভবত 3, ক্লোরিনের হচ্ছে 3.5, হ্যাঁ? তারপরে হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে 2.1, কার্বনের 2.5 এই ধরনের ভ্যালু যেগুলো আছে এগুলা দিয়ে আমরা পোলারায়ন করি। এই চ্যাপ্টারের একটা পার্ট পোলারায়ন। ফলে আমাদের সিজিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম র‍্যান্ডম এসব মৌলগুলা যেগুলো আছে এগুলার কিন্তু তড়িৎ ঋণাত্মকতা লাগে না। সো যেগুলা লাগে না এগুলার বাইরে যদি এমসিকিউ সলিউশন করতে হয় তাহলে কি করতে হবে? এমসিকিউতে যেগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। যেমন দেখো এই জায়গাতে এখানে র‍্যান্ডম যে কটা যৌগ আছে সিজিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম আছে। সো এদের আলাদা করে ভ্যালু মুখস্থ রাখা আমাদের জন্য, আমরা তো একদম অমানুষ না, তাই না? আমাদের তো মনে রাখা কঠিন। এইজন্য আমরা কি করব? শুধুমাত্র এই সিকোয়েন্সটা মনে রাখবো যে এই কয়টা মৌল যে কয়টা এইটা যদি আসে প্রথমে আসবে সিজিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে বেরিয়াম, তারপরে স্ট্রনসিয়াম। এই সিরিজটুকু মনে রাখবো। মনে রাখলেই হইছে। আর কিছু আমাদের আলাদা করে লাগবে না। কিন্তু আর অন্যান্য জিনিসপত্রগুলো কিন্তু আমাদের আবার করে তোমার কি বলে? আর অন্যান্য জিনিসপত্রগুলা কিন্তু আমাদের আবার মুখস্থ না করে তোমার বুঝেই করতে হবে। এবার বলছে দেখো মৌলের তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক? সো এই জায়গায় আবার তড়িৎ ঋণাত্মকতার ক্রমের দিকে তুমি যদি তাকাও আমাদের ফুল গ্রুপ 1A এইটা দিয়ে রাখছে। গ্রুপ 1A তে আমাদের কি আছে? দেখো লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই যে যৌগগুলো আছে এগুলার উপর থেকে নিচে যত যায় তত আকার বৃদ্ধি পায়। সো আকার যত ছোট তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। তো তড়িৎ ঋণাত্মকতা বেশির দিক দিয়ে তাহলে লিথিয়াম আগায়, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম এভাবে আসবে। সো দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। সো বি নাম্বার আসে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই গ্রুপের ক্ষেত্রে আমাদের এইভাবে আসবে। কিন্তু আগেরটার ক্ষেত্রে আমাদের যেহেতু উল্টাপাল্টা ছিল আমরা বিভিন্ন গ্রুপ নিছি। সোডিয়াম, সিজিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, স্ট্রনসিয়াম এগুলা নিছি। সো ওই গ্রুপের ক্ষেত্রে আমাদের ওই যে সিকোয়েন্সটা ওইটা আমাদের একটু মনে রাখতে হবে কাইন্ডলি। আচ্ছা, এরপরে দেখো বলছে কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? সো ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম আমরা দেখে আসছি কি? ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম হচ্ছে প্রথমে আসবে ক্লোরিন,
তারপরে আসবে ফ্লোরিন, তারপরে আসবে ব্রোমিন, তারপরে আসবে আয়োডিন। এটা হচ্ছে আমাদের সঠিক ক্রম। তার মানে কারেক্ট অ্যান্সার কি হবে? ক্লোরিন হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার হচ্ছে দেখো নিচের কোন আয়নের আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট? সো আমাদের এখানে সোডিয়াম আছে, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, ঠিক আছে, এবং সিলিকন 4 প্লাস। সো এগুলোর জন্য কোনটার আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট বের করতে হয়, তাহলে তোমার ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা গুণ করে দেখতে হবে কার আকার ছোট। যার আকার ছোট তার আয়নিক ব্যাসার্ধ তোমার হচ্ছে আয়নিক ব্যাসার্ধ ছোট। সো আকার ছোট তারই হবে যার বল বেশি। সো এই জায়গাতে ভালো করে খেয়াল করবা, 11 ইন্টু 10 আসে হচ্ছে আমাদের ইলেকট্রন প্রোটনের গুণফল। এখানে কত আসে? এখানে আসে হচ্ছে 12 ইন্টু 11। আচ্ছা, এখানে কত আসে? এখানে হচ্ছে 10 ইন্টু 13। আচ্ছা, 13। এখানে কত আসে? এখানে হচ্ছে তোমার 10 ইন্টু 14। সো এখানে দেখো 140 আসে। আই গেস এখানে আসে 130। এখানেও ওইরকম কিছু একটা আসবে। 100 হচ্ছে তোমার 12 ইন্টু হচ্ছে 11। সো 12 ইন্টু 11 মানে হচ্ছে 120। 120 এর সাথে আরেকটা 11 যোগ হবে মানে 130 এর কাছাকাছি, এটা 130 প্লাস হবে। এটা 110। তো সবচেয়ে বেশি বল খেয়াল করলে দেখবা এসআই সিলিকন 4 প্লাসের। তো সিলিকন 4 প্লাসের বল যেহেতু বেশি, এর আকার সবচেয়ে ছোট হবে। যার বল বেশি তার আকার ছোট। কিভাবে? ওই যে এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। বলের সাথে তোমার দূরত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। সো বলের সাথে যেহেতু দূরত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক, বল যত বাড়বে দূরত্ব তত আমাদের কি হবে এখানে কমবে। কেমন? সো এই হচ্ছে আমাদের এখানকার পিওর বেসিক। ওকে। সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এই জিনিসটা যদি আমরা বুঝতে পেরে থাকি, এখন আমরা চলো পরবর্তী এমসিকিউটা দেখি। ওকে, পরবর্তী এমসিকিউটা দেখি। পরবর্তী এমসিকিউ দেখো আমাদের বলছে যে কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে। সো এখানে আমাদের সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ কোনটা করবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ, এটা আমাদের খুঁজে বের করা লাগবে। সো সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে ফ্লোরিন হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস, কারণ তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে ফ্লোরিন 4.0, এরপরে ক্লোরিন 3.5, ঠিক আছে, অক্সিজেন 3.5, এই টাইপের। সো ফ্লোরিন যদি কোথাও পাই তাহলে সেটা হবে আমাদের কারেক্ট আনসার। এখানে দেখি 1s2 2s2 2p5। সো দেখো তো এই জায়গাতে 4 আর 5 9 না, 9 ইলেকট্রন সংখ্যা মানে কি ফ্লোরিন না, ফ্লোরিন 9। তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। কেমন? আবারও বলছে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি? ওই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এর বলছে দেখো আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে সো কে কে আছে? দেখো নাইট্রোজেন 3 মাইনাস, তারপর সোডিয়াম প্লাস, তারপর হচ্ছে অক্সিজেন 2 মাইনাস, তারপর ফ্লোরিন মাইনাস। কতবার আসছে একই কোশ্চেন, আগেও আমরা দেখছি। সো এই জায়গাতে দেখো, এই জায়গাতে 10 ইন্টু 7, এখানে হচ্ছে 10 ইন্টু 11, এখানে হচ্ছে 10 ইন্টু 8, এখানে হচ্ছে 10 ইন্টু 9। সো সঠিক ক্রম বলতে বোঝাচ্ছে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এইভাবে ক্রমটা ডিভাইড হবে। সো যার ভ্যালু বেশি তার হচ্ছে, যার ভ্যালু বেশি, যার চার্জ বেশি তার আকার ছোট। সো এখানে আসবে 70, এখানে আসবে কত 110, আর এখানে আসবে কত 80, এখানে আসবে কত 90। সো যার ভ্যালু বড় তার আকার ছোট। তাহলে আকার ছোট দিক দিয়ে কে? সোডিয়ামের আকার সবচেয়ে ছোট। এর চেয়ে বড় কে? সোডিয়ামের চেয়ে বড় হচ্ছে আমাদের, একটু বড় হচ্ছে আমাদের ফ্লোরিন মাইনাস, হ্যাঁ। তারপরে আরেকটু বড় কে? তারপর আরেকটু বড় হচ্ছে অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, তারপর সবচেয়ে বড় হচ্ছে নাইট্রোজেন 3 মাইনাস। সো সবচেয়ে বড় যদি দেখি নাইট্রোজেন 3 মাইনাস, এরপরে অক্সিজেন 2 মাইনাস আসে। সো নাইট্রোজেন 3 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, ফ্লোরিন, তারপরে সোডিয়াম। সো বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার আসে। সো এইভাবে আমাদের জিনিসটা বেসিকটা বুঝে বুঝে তারপর হিসাব করে আগাতে হবে। ঠিক আছে? সো এই ক্যালকুলেশনটা তোমরা আগে কখনো করে এইভাবে চিন্তা করছো কিনা জানি না। যদি আজকে এই জিনিসটা চিন্তা করে শিখো, এগুলাই হচ্ছে তোমার এমসিকিউ সলভের ট্রিক। আমার মতো যারা এক্সপেরিয়েন্সড আছে, এই ধরনের এক্সপেরিয়েন্স ভাইয়াদের সাথে ক্লাস করে তুমি যদি কোনো কিছু শিখো, তাহলে সেখান থেকে তোমার উপকারটা কি হবে? উপকারটা এটাই হবে যে তুমি কিছু ট্রিক জানতে পারবা, যেই ট্রিকটা ব্যবহার করে তুমি ইন ফিউচার যেকোনো কোয়েশ্চেন সলভ করবা অনেক ইজিলি। যেমন এই কোয়েশ্চেনটা তোমরা করতেছো। কেমন? আচ্ছা, এরপরে আসো আমরা পরবর্তী এমসিকিউ দেখি। 15 নম্বর এমসিকিউ বলছে যে কার্বন, নাইট্রোজেন, নিয়ন, ফ্লোরিন এগুলোর ভিতর তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? আবার এটা মনে রাখতে হবে। ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন, নিয়ন। নিয়নের তো সবচেয়ে কম হবে, কারণ কি বলতো নিয়ন তো নিষ্ক্রিয় গ্যাস, এবং ফ্লোরিন অক্সিজেনের ভিতর ফ্লোরিনের বেশি, অক্সিজেনের কম, কার্বনের আরো কম। সো সঠিক ক্রম কিন্তু আমাদের এটা কমন সেন্স দিয়েও বোঝা যায়। আচ্ছা, এরপরে বলছে দেখো কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি?
সো ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা। এটা কিন্তু ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হচ্ছে 17 নম্বর গ্রুপের, ঠিক আছে? আর আয়নীকরণ শক্তি মানে হচ্ছে একটা করে ইলেকট্রনকে বের করে আমার যদি নেগেটিভ আয়নে কনভার্ট করতে হয়, পজিটিভ আয়নে কনভার্ট করতে হয় তাহলে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। সো সেই ক্ষেত্রে আমাদের 17 নম্বর গ্রুপ এটা ইলেকট্রন আসক্তি এবং 16 নম্বর গ্রুপ এটা ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি দুইটাই বেশি। সো আমাদের মনে রাখতে হবে 16 এবং 17 এটার হচ্ছে কারেক্ট আনসার। এবার বলছে কোনটি হ্যালোজেন সমূহের তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম? সো হ্যালোজেন সমূহ তুমি যদি ভালো করে খেয়াল করো, ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপর আয়োডিন। সো আকার যত ছোট তার ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা তত বেশি, তার মানে তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। সো সঠিক ক্রম কে? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। একই প্রশ্ন অনেক বেশি আসতেছে না? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা কিন্তু এটা কিন্তু তড়িৎ ঋণাত্মকতা না, এটাই তুমি করবা ভুল, ঠিক আছে? কি ভুল হবে? তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তি, তোমার তড়িৎ ঋণাত্মকতা এবং হচ্ছে ইলেকট্রন আসক্তি দুইটাকে তুমি গুলাই ফেলবা। দেখো, ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বেশি, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা সবসময় বেশি হচ্ছে ফ্লোরিনের, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। হ্যাঁ, সো এইটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা। হ্যাঁ, সো তড়িৎ ঋণাত্মকতা যখন বলবে তখন আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনই হবে। তার মানে আমরা অপশন এই পাবো কারেক্ট আনসার। এখন তুমি আবার ওই আগের মতো চিন্তা করে ইলেকট্রন আসক্তির সাথে চিন্তা করে গুলাই ফেলো না, কেমন? সো এই জিনিসটা ভালো করে মনে রাখবা। এবার বলছে দেখো 18 নম্বর এমসিকিউ, একটু ট্রিকি এমসিকিউ। লিথিয়াম এবং নিয়ন এর মধ্যবর্তী একটি মৌলের 7টি আয়নীকরণ শক্তি। 7টি আয়নীকরণ শক্তি মানে কি? দেখো, একটা ইলেকট্রনকে ধরো, একটা সোডিয়াম আছে, সোডিয়ামে 11টা ইলেকট্রন, 11টা প্রোটন আছে। সো সোডিয়াম থেকে প্রথম ইলেকট্রনকে বের করতে যেই শক্তির প্রয়োজন হবে তাকে আমরা প্রথম আয়নীকরণ শক্তি বলবো। দ্বিতীয় ইলেকট্রনকে বের করতে যেই শক্তির প্রয়োজন হবে তাকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয়কে বের করতে তৃতীয় আয়নীকরণ শক্তি, চতুর্থকে বের করতে চতুর্থ আয়নীকরণ শক্তি। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সো দেখো, আমাদের 7টি ইলেকট্রনকে বের করতে 7টা আয়নীকরণ শক্তি লাগবে, সপ্তম আয়নীকরণ শক্তি। সো দেখো, সপ্তম আয়নীকরণ শক্তি তখনই পাবো যখন আমার সেখানে 7টা ইলেকট্রন থাকবে, তাই না? লিথিয়াম ইলেকট্রন সংখ্যাই 3টা, নিয়নে কয়টা? নিয়নে আছে হচ্ছে 10টা। তার মানে নিয়ন থেকে 7টা ইলেকট্রন বের করা সম্ভব। তার মানে কি, নিয়নের যে ইলেকট্রন বিন্যাস সেটাই হচ্ছে আমাদের এখানে আসলে মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। এখন মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস মানে কি? নিয়নের ক্ষেত্রে তুমি ইলেকট্রন বিন্যাস করলে দেখবা 1s2 2s2 2p6 আসে। কারণ কি? নিয়নের হচ্ছে 10টা ইলেকট্রন, 2 4 আর 6 10। তার মানে রাইট আনসার কি আসে বলো তো? রাইট আনসার ডি আসে। এটা সামহাউ সি নাম্বার অপশনকে রাইট আনসার দিছে, বাট সি নাম্বার হবে না। যোজ্যতা স্তর ইলেকট্রন বিন্যাস নিয়নের ক্ষেত্রে আমরা কি পাবো? 1s2 2s2 2p6। সো অপশন ডি হবে আমাদের এখানে কারেক্ট আনসার। আচ্ছা, এবার বলছে দেখো, কোন লবণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সালফার তৈরি করে। সো আমাদের এখানে একটু দেখতে হবে যে কোন লবণটা। এখানে আমাদের অনেকগুলা লবণ আছে, যেমন দেখো, সোডিয়াম ফ্লোরাইড লবণ আছে, সোডিয়াম, তারপর হচ্ছে ক্লোরাইড লবণ আছে, সোডিয়াম ব্রোমাইড লবণ আছে, আর সোডিয়াম আয়োডাইড লবণ আছে। এই যে বিভিন্ন প্রকার লবণ দেখলাম, এই লবণগুলোর ভিতরে কোন লবণের সক্রিয়তা সবচেয়ে বেশি? সবসময় মাথায় রাখবা, তোমার হচ্ছে হ্যালোজেন গ্রুপের ক্ষেত্রে হ্যালোজেনের আকার যত বেশি, লবণ তত বেশি সক্রিয়। কেন? কারণ আকার যত বেশি হবে, সোডিয়ামের সাথে বন্ধন দূরত্ব তত বেশি হবে, তত দ্রুত সে আয়নিত হবে। হ্যাঁ, বন্ধন দূরত্ব যত বেশি তত ইজিলি ভাঙা সম্ভব এবং আয়নিত হবে। সো এই জায়গাতে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে সোডিয়াম আয়োডাইড। তার চেয়ে কম হচ্ছে সোডিয়াম ব্রোমাইড, তার চেয়ে কম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর একদমই কম হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড পাওয়া যায় না বললেই চলে। সো তার মানে আমরা যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো, এখানে সবচেয়ে বেশি বিক্রিয়া করবে কে? সোডিয়াম আয়োডাইড। মনে রাখতে হবে, ঠিক আছে? এই ব্যাখ্যাটা ভালো করে মনে রেখে তারপর আগাবা। দেখো, ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? আগেও আমরা দেখছি, আবারও সেম জিনিস আসছে। এখন ব্যাসার্ধের সঠিক ক্রম কিভাবে বের করবা? দেখো, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম 2+ এবং সোডিয়াম প্লাস এবং নিয়ন দেয়া আছে। সো নিয়নে দেখো 10x10 ইলেকট্রন প্রোটন সংখ্যা, সোডিয়ামে 11x10, ম্যাগনেসিয়ামে 12x10। সো এখানে আসে হচ্ছে 120, 110, আর এখানে হচ্ছে 100। সো যার যার চার্জ যত বেশি তার আকার তত ছোট, তাহলে যার চার্জ যত কম তার আকার তত বড়। তার মানে নিয়নের আকার বড়। এর চেয়ে ছোট হচ্ছে সোডিয়াম প্লাসের আকার, তার চেয়েও ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর আকার। সো দেখো, নিয়ন সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+, নিয়ন সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+। সো দেখো, এই হচ্ছে আকারের সঠিক ক্রম। বুঝতে পারছো? নিয়নের সবচেয়ে বেশি, তার চেয়ে সোডিয়াম প্লাস, তার চেয়ে ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম 2+।
এবার বলছে দেখো কোনটি তড়িৎ ঋণাত্মক মৌল নয়? তড়িৎ ঋণাত্মক মৌল নয়। সো দেখো এখানে আমাদের ফ্লোরিন তড়িৎ ঋণাত্মক মৌল, সালফার তড়িৎ ঋণাত্মক মৌল, নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মক মৌল, এগুলো সম্পর্কে আমরা জানি, বাট মলিবডেনাম তড়িৎ ঋণাত্মক মৌল নয়। তড়িৎ ঋণাত্মক মৌল বলতে বোঝাবে গ্রুপ 16 17 যে সমস্ত মৌলগুলো আছে এগুলোই বেশি তড়িৎ ঋণাত্মকতা দেখায়। বাকি দেখো মলিবডেনাম হচ্ছে আমাদের ডি ব্লক মৌল, সে তড়িৎ ঋণাত্মকতা অত বেশি হবে না, স্বাভাবিক। এবার বলছে দেখো রুবিডিয়াম এবং সিজিয়াম। সো দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই দুইটার ভিতর রুবিডিয়াম দেখো উপরে, সিজিয়াম নিচে, তার মানে সিজিয়ামের আকার বড়, রুবিডিয়ামের আকার ছোট। সো রুবিডিয়াম এবং সিজিয়াম পরমাণুর আয়নীকরণ শক্তি এত এবং এত হলে রুবিডিয়ামের তুলনায় সিজিয়ামের পারমাণবিক ব্যাস, সো সিজিয়ামের অবশ্যই বড় হবে, রুবিডিয়ামের তুলনায় সিজিয়াম নিচের দিকে গেছে, সো আকার বড় হবে, তাই না? সো রাইট অ্যান্সার কি বি। কেন? কারণ রুবিডিয়ামের তুলনায় সিজিয়ামে একটা বাইরের অরবিটালই বেশি। সো অরবিটাল যদি বেশি হয় তাহলে আকার তো বেশি হবেই, তাই না? এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার বলতে দেখো সালফার মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত? এটা মুখস্থ রাখবা, 104 পিএম। পিএম মানে হচ্ছে পিকোমিটার। বলছে নিম্নের কোনটি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক? 801 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড গলে যায়। এটা মুখস্থ ইনফরমেশন, 9-10 থেকে পড়ছি আমরা। বলছে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যোগ করলে যেই শক্তির পরিবর্তন হয়। সো গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যোগ করলে, হ্যাঁ, সো 1 মোল ইলেকট্রন যোগ করলে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। সো এটাকে বলে প্রথম ইলেকট্রন আসক্তি। দেখো ইলেকট্রনকে টেনে নিয়ে বের করে নেওয়া, ধরো সোডিয়াম থেকে একটা ইলেকট্রনকে টেনে বের করবা, ইলেকট্রনকে টেনে বের করলে এটাকে আয়নিত করা হয়ে যাচ্ছে না? সো এটাকে বলে আয়নীকরণ শক্তি। আর দেখো এইটা ক্লোরিন বাইরে থেকে একটা ইলেকট্রনকে নিজের দিকে টানবে, মানে কি ইলেকট্রনের প্রতি তার একটা আসক্তি আছে না? সো এটাকে বলবে ইলেকট্রন আসক্তি। অর্থাৎ নেগেটিভ আয়ন হলে ইলেকট্রন আসক্তি, পজিটিভ আয়ন হলে হচ্ছে আয়নীকরণ শক্তি। দ্যাটস ইট। এবার বলছে দেখো আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি? আয়নীকরণ শক্তি মানে কি? আয়নীকরণ শক্তি মানে হচ্ছে ইলেকট্রনকে টেনে বের করে পজিটিভ আয়নে রূপান্তর করতে কার বেশি শক্তির প্রয়োজন হবে, কার কম শক্তির প্রয়োজন হবে। সো দেখো আয়নীকরণ শক্তির সঠিক ক্রম আমরা পাবো এই জায়গাতে। নিয়ন হচ্ছে আমাদের নিষ্ক্রিয়, মানে একে আয়নীকরণ করা অনেক কঠিন। তারপরে আসবে হচ্ছে ফ্লোরিন, তারপরে আসবে হচ্ছে নাইট্রোজেন, তারপরে আসবে হচ্ছে অক্সিজেন। সো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমাদের এইটা সঠিক ক্রমটা বোঝার উপায় কি? সঠিক ক্রম বোঝার উপায় হচ্ছে যে ইলেকট্রনের প্রতি কার আকর্ষণ বল বেশি, কার আকর্ষণ বল কম, সেটা জানলে আমরা এটা বুঝতে পারবো। সো এই জায়গায় আমাদের এটা একটু মুখস্থ করতে হবে, এটা মনে রাখবা, কেমন? এই ক্রমটা মনে রাখিও। গ্রেট। বলছে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা বেশি? সো অবশ্যই মনে রাখবা ইলেকট্রন আসক্তি হচ্ছে হ্যালোজেন গ্রুপের সবচেয়ে বেশি। হ্যালোজেন গ্রুপ ইলেকট্রনকে নিজের দিকে সবচেয়ে বেশি টানে। হ্যালোজেন গ্রুপ মানে কি? গ্রুপ 17, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। এবার বলছে দেখো নিচের কোন আয়নের ক্ষেত্রে দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? সো দেখো লিথিয়ামের ক্ষেত্রে আকার সবচেয়ে ছোট, লিথিয়ামের আকার সবচেয়ে ছোট। সো এত ছোট যে সেন্ট্রাল নিউক্লিয়াসের সাথে এর আকর্ষণ বল সবচেয়ে বেশি, ফলে এর একটা ইলেকট্রন ছাড়ার পরে 2 নাম্বার ইলেকট্রন বের করতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। এজন্য এর দ্বিতীয় আয়নীকরণ শক্তি অনেক বেশি। সো এখানে আমাদের 28 হচ্ছে, 28 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে লিথিয়াম প্লাস। বুঝতে পারছি? ওকে। বলছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? দেখো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে পটাশিয়াম। কেন? কারণ অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলোর ভিতরে পটাশিয়ামের ইলেকট্রনকে বের করতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হয় আমাদের। ঠিক আছে? কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনকে বের করতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে? ওকে। এবার বলছে দেখো কোনটির পর্যায় ধর্ম নয়? কোনটি পর্যায় ধর্ম নয়? সো পারমাণবিক ব্যাসার্ধ এটা পর্যায় ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা পর্যায় ধর্ম, ইলেকট্রন আসক্তি পর্যায় ধর্ম, কিন্তু গলনাঙ্ক পর্যায় ধর্ম না। গলনাঙ্ক এক একটা মৌলের এক এক রকম হয়, এটা নিয়মিতভাবে পরিবর্তন হয় না। সো এটা পর্যায়ভিত্তিক কোনো ধর্ম না। বলছে আয়নীকরণ বিভবের মান কোন মৌলের ক্ষেত্রে সর্বনিম্ন? সো আমাদের দেখতে হবে আয়নীকরণ বিভবের মান কোন মৌলের ক্ষেত্রে সর্বনিম্ন। আয়নীকরণ বিভব মানে হচ্ছে তোমার ইলেকট্রনকে বের করে নেওয়ার ক্ষেত্রে, সবচেয়ে কম শক্তি প্রয়োজন হবে, সেটা হচ্ছে আয়নীকরণ বিভবের মান। সো আমরা যদি একটু দেখি সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম। সো সোডিয়ামের নিচে পটাশিয়াম আছে না? সো সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের আকার বড় হলে ইলেকট্রনকে ইজিলি বের করা যায়, অ্যাটলিস্ট সোডিয়ামের তুলনায় বেশি বের করা যায়, মানে সোডিয়ামের চেয়ে কম। আচ্ছা, এবার নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এর ইলেকট্রন স্টেবল অবস্থায় আছে, এখান থেকে ইলেকট্রন বের করা খুব কঠিন। ক্লোরিনের ক্ষেত্রে এ বাইরে থেকে ইলেকট্রন নিবে, এখান থেকে তুমি একটা ইলেকট্রন বের করবা অনেক কঠিন, অনেক কঠিন। সো এই ক্ষেত্রে তোমার পটাশিয়ামের ক্ষেত্রেই আমাদের আয়নীকরণ বিভব বা আয়নীকরণ করাটা একটু বেশি তোমার হচ্ছে ইজি। সো এটার আয়নীকরণ বিভব সর্বনিম্ন।
ঠিক আছে? এবার বলছে দেখো নিচের কোন মৌলটির আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? সো সবচেয়ে বেশি কি হবে? সোডিয়াম হবে অবশ্যই। সো সোডিয়াম আছে, তারপরে পটাশিয়াম আছে, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম। তো সোডিয়ামের সবচেয়ে তোমার হচ্ছে বেশি হবে, কারণ সোডিয়ামের আকার সবচেয়ে ছোট। সো অ্যাজ সোডিয়ামের আকার সবচেয়ে ছোট, এখান থেকে একটা ইলেকট্রনকে বের করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। এইজন্য সোডিয়ামের আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি। এবার বলছে দেখো নিচের নিম্নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। সো পারমাণবিক ব্যাসার্ধ তারই সবচেয়ে বেশি যার আকার সবচেয়ে বেশি। সো আকার সবচেয়ে বেশি কোথায় হবে? দেখো এইটার ক্ষেত্রে তোমার বহিস্থ অরবিটালে ইলেকট্রন সংখ্যা 3টা। এটার ক্ষেত্রে বহিস্থ অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2টা। এটার ক্ষেত্রে বহিস্থ অরবিটাল ইলেকট্রন সংখ্যা 1টা। এটার ক্ষেত্রে বহিস্থ অরবিটাল ইলেকট্রন সংখ্যা 4টা। সো ইলেকট্রন সংখ্যা যত কম হবে তার আকার তত বড় হবে, কারণ সবাই এখানে 2 নাম্বার পর্যায়ে গেছে। সো দেখো সবচেয়ে ইলেকট্রন সংখ্যা কম, এখানে 3, এখানে 2, এখানে 1। সবচেয়ে ইলেকট্রন সংখ্যা কম হচ্ছে সি নাম্বারে। সো যেহেতু এখানে ইলেকট্রন সংখ্যা সবচেয়ে কম, তার মানে এর আকার সবচেয়ে বড়। ঠিক আছে? কারণ কেন্দ্রের সাথে আকর্ষণ বল সবচেয়ে কম। এবার বলছে দেখো কোন মৌলের পরমাণুর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার হবে, মানে ইলেকট্রনকে বের করে নিতে সবচেয়ে কষ্ট কার বেশি হবে? সো এইটার ক্ষেত্রে আকার যার ছোট তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে। সো দেখো কার্বনের ক্ষেত্রে আকার যদি দেখো 6 × 6, বোরনের ক্ষেত্রে কি হবে 5 × 5, তাই না? নাইট্রোজেনের হবে 7 × 7। এবার অক্সিজেনের হবে কত? অক্সিজেনের হবে হচ্ছে 8 × 8। বাট ম্যাম এই হিসাব করলে দেখলে বোরন এই অক্সিজেনের হচ্ছে আকার সবচেয়ে ছোট, কারণ কি এখানে চার্জ সবচেয়ে বেশি, আকার সবচেয়ে ছোট। বাট প্রবলেম হইতেছে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে দেখবা 1s2 2s2 2p3। সো এই যে পি অরবিটালে 3টা ইলেকট্রন থাকে, এরা সুস্থিত কাঠামোতে থাকে, ফলে এদের ইলেকট্রন এখান থেকে বের করা অনেক বেশি কঠিন হয়। এই জন্য নাইট্রোজেনের ক্ষেত্রে আমার এই জায়গাতে আয়নীকরণ শক্তি বেশি হয়ে যাবে। ঠিক আছে? এটা মনে রাখতে হবে, নাইট্রোজেনের ব্যতিক্রম। সো নাইট্রোজেন এবং অক্সিজেনের ভিতর নাইট্রোজেনের ব্যতিক্রম। এবার বলছে হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির মান নিচের টেবিলে দেয়া হলো। সো হ্যালোজেন গুলা যেগুলো দেয়া আছে এর ভিতরে কোনটার তড়িৎ ঋণাত্মকতা সর্বাপেক্ষা বেশি? অবশ্যই হ্যালোজেনের ভিতর ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাপেক্ষা বেশি হবে 4.0, আমরা আগে থেকেই জানি। নিচের 4টি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেয়া আছে। কোন পরমাণুর আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? সো যাকে ইজিলি একটা ইলেকট্রন বের করা যাবে তার আয়নীকরণ শক্তি কম। তো ইজিলি বের করতে পারবো কিভাবে? যার আকার সবচেয়ে বড় হবে। সো আকার সবচেয়ে বড় দেখো, যার 3 নাম্বার কক্ষপথ পর্যন্ত গেছে ইলেকট্রন, তার আকার তো সবচেয়ে বড়। এর 2 নম্বর কক্ষপথ, এরও 2 নম্বর কক্ষপথ, এরও 2 নম্বর কক্ষপথ, বাট এর 3 নম্বর কক্ষপথ। মানে অরবিটাল একটা বেড়ে গেছে। অরবিটাল একটা বেড়ে গেলে এখান থেকে ইলেকট্রন ইজিলি বের করা যাবে। সো ডি নাম্বার হবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এবার দেখো এখান থেকে আমাদের কিছু রিটেন কোশ্চেন আসছে ডিউ 23-24, মানে গত বছরই। সো দেখো ইজি রিটেন কোশ্চেন, এগুলো না পারার কোনো কারণই নাই। বলছে ইলেকট্রন আসক্তি কি? সো 1 মোল পরিমাণ কোনো নিষ্ক্রিয় গ্যাস থেকে একটি একটি করে ইলেকট্রন বের করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করাকে আমরা ইলেকট্রন আসক্তি বলি। অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি পজিটিভ কেন? সো এইটার একটা ব্যাখ্যা আছে। অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা যখন প্রথম ইলেকট্রনটা বের করব, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে বুঝতে পারবা 1s2 2s2 2p কত আসবে 4। সো 2p4, এখানে দেখো 4 আর 4 8। সো প্রথম ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে দেখো এই জায়গাতে p অরবিটালে আমাদের ইলেকট্রন সংখ্যা 1 2 3 4টা আছে। এবার প্রথম ইলেকট্রন আসক্তি মানে কি? প্রথম যে ইলেকট্রনটা নিব সেটা এটা বসবে, দ্বিতীয় নাম্বারটা এটা বসবে। সো প্রথম ইলেকট্রন আসক্তি যখন যুক্ত হয়, হ্যাঁ, প্রথম ইলেকট্রন আসক্তি যখন যুক্ত হয় তখন এইটা হচ্ছে একটা আকর্ষণ বল বিদ্যমান থাকে। আকর্ষণ বল বিদ্যমান থাকলে সেই আকর্ষণ বলের কারণে এটা হচ্ছে আমাদের নেগেটিভ হয়। বাট পরে যখন 2 নাম্বার ইলেকট্রনটা নেয় তখন অলরেডি ইলেকট্রন সংখ্যা এত বেশি হয়ে গেছে যে এই পরের ইলেকট্রনটা আসতে এসে একটা বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। সো এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করার কারণে আমাদের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি যেটা আছে সেটা পজিটিভ হয়ে যায়। ঠিক আছে? সো দেখো প্রথম ইলেকট্রন আসক্তি আমাদের নেগেটিভ, কিন্তু পরের ইলেকট্রন আসক্তি পজিটিভ কেন? কারণ প্রথম ইলেকট্রন আসক্তি আমাদের আকর্ষণ বল ফিল করে, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমাদের এই জায়গাতে তোমার যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রনের বিরুদ্ধে কাজ করতে হয়, মানে বিকর্ষণ বলের বিরুদ্ধে যুক্ত হতে হয়। সো এই জন্য আমাদের এই জায়গাতে পজিটিভ আসে। এই ব্যাখ্যাটা ভালো করে পড়বা, গতবারই আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে রিপিট হবে না, বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে চলে আসতে পারে। সো এটা ভালো করে দেখে নিও, কেমন?
আচ্ছা, এবার দেখো আরেকটা ঢাকা ইউনিভার্সিটি 20-21 এখান থেকে কোশ্চেন দিছে। তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য কি? সো তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির ভিতরে পার্থক্য যেই কয়টা আছে এই পয়েন্টগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই কয়টা পয়েন্ট ভালো করে মনে রাখবা, এগুলা রিডিং পড়বা এবং হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। এটা রেকমেন্ডেড, কোনোভাবেই বাদ দিবা না। ওকে, এরপর আসো আমরা মৌলের অক্সাইড ধর্ম থেকে কি কি পড়বো। মৌলের অক্সাইড ধর্ম খুবই ইম্পর্টেন্ট, এটা 7 স্টার। এখান থেকে তুমি এমসিকিউ পাবাই, এখান থেকে এমসিকিউ তুমি পাবাই 7 স্টার। সো এই জন্য মৌলের অক্সাইড ধর্মটা ভালো করে পড়বা। দেখো মৌলের অক্সাইড ধর্মের ভিতরে আমাদের প্রথমেই দিছে অম্লীয় অক্সাইড। অম্লীয় অক্সাইড গুলো আমাদের সবচেয়ে বেশি আসে। সো এখানে যেই কয়টা অম্লীয় অক্সাইড আছে প্রত্যেকটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এটা দেখে আমরা জানি যে জায়গা থেকে অম্ল তৈরি হবে, কারণ কি কার্বনিক অ্যাসিড চিনি না, কার্বনিক অক্সাইড কি থেকে তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয়। তারপর সালফিউরিক অ্যাসিড SO3, সালফার ট্রাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এগুলো থেকে তৈরি হয়। তার মানে এইটাও কিন্তু অম্লীয় অক্সাইড, এটাও অম্লীয় অক্সাইড। এরপরে দেখো নাইট্রিক অ্যাসিড দেখছো, নাইট্রিক অ্যাসিড N2O5 এটা থেকে তৈরি হয়। তারপরে ফসফরিক অ্যাসিড দেখছো, এটা হচ্ছে P2O5 এটা থেকে তৈরি হয়। সো এই যে অক্সাইডগুলা লিখলাম এই সবগুলাই এক একটা অম্লীয় তোমার হচ্ছে অম্লের সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই এগুলাকে অম্লীয় অক্সাইড বলে। এবার ক্ষারীয় অক্সাইড কি, সমস্ত ক্ষার ধাতু যারা আছে তাদের যে অক্সাইড তাদেরকে আমরা ক্ষারীয় অক্সাইড বলবো। যেমন হচ্ছে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, কপার অক্সাইড, তারপর হচ্ছে আয়রন অক্সাইড, এগুলা হচ্ছে আমাদের সব ক্ষারীয় অক্সাইড, এগুলা মুখস্থ করবা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যেটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইড অনলি এই চারটা যে নিরপেক্ষ অক্সাইড এটা আমাদের মনে রাখতে হবে। কি কি আছে দেখো, পানি একটা নিরপেক্ষ অক্সাইড, তারপরে কার্বন মনোঅক্সাইড একটা নিরপেক্ষ অক্সাইড, N2O একটা নিরপেক্ষ অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড একটা নিরপেক্ষ অক্সাইড। এই কয়টা অক্সাইড নিরপেক্ষ অক্সাইড এটা আমাদেরকে লিখে লিখে ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো সবচেয়ে বেশি আসে, আরো বেশি আসে, সবচেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট, এটা যদি 7 স্টার হয় এটা 10 স্টার, সেটা হচ্ছে উভধর্মী অক্সাইড। এই কয়টা উভধর্মী অক্সাইড আমাদের মুখস্থ করতে হয়। তার ভিতর কি আছে, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, টিন অক্সাইড, লেড অক্সাইড। তো আমি কি মনে রাখি, আমি এইগুলা মনে রাখি এভাবে। দেখো আমি এগুলা মনে রাখি, এই সাইডে লিখলাম জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর হচ্ছে টিন অক্সাইড, তারপর হচ্ছে লেড অক্সাইড। এই কয়টা আমাদের কি বলতো উভধর্মী অক্সাইড। সো আমাদের এটাও ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, সো এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, আসো আমরা পরবর্তী এমসিকিউ দেখি। এবার এখানে যে কয়টা অক্সাইড আছে এর ভিতরে পার অক্সাইড এবং সুপার অক্সাইড এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। সো এটা মনে রাখবা, পার অক্সাইড যেটা N2O2 যেটা হচ্ছে +1 -1 এই টাইপের কিছু একটা ভ্যালু আসে, এগুলো হচ্ছে পার অক্সাইড, এবং হচ্ছে সুপার অক্সাইড এই যে KO2 এটা বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো আমাদের খুব একটা লাগে না, বাট দেখে রাখবা কেমন, কোনোটাই বাদ দিবা না, দেখে রাখবা। আচ্ছা, এই জায়গাতে যে অংশটা আছে এইটার তেমন একটা প্রয়োজনীয়তা নাই, চাইলে স্কিপ করতে পারো। এরপরে আসো আমরা একটু এমসিকিউ দেখি। ওই ছকে যা যা পড়ছো তার উপরে ডিপেন্ড করে এমসিকিউ। যেমন বলছে দেখো নিচের কোনটি উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড দেখে আসছি অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড। কি কি দেখছিলাম, দেখছিলাম হচ্ছে লেড অক্সাইড, টিন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, তাই না? এগুলো কি সব উভধর্মী অক্সাইড, এগুলো সব উভধর্মী অক্সাইড। দেখো উভধর্মী অক্সাইডের উদাহরণ দেখছি না আমরা, এই দেখো এই জায়গাতে। তারপর আরেকটা আছে হচ্ছে জিঙ্ক অক্সাইড, সেগুলো হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইড। এটা হচ্ছে টিন অক্সাইড, SN টিন। সো উভধর্মী অক্সাইড। এবার বলছে দেখো যে কোনটি অম্লধর্মী অক্সাইড নয়। সো অম্লধর্মী দেখো এইটা তো অম্ল তৈরি করে, তারপর হচ্ছে এইটা অম্ল তৈরি করে, এইটা অম্ল তৈরি করে। ব্যাপার হচ্ছে দেখো আমাদের একটু মনে রাখতে হবে যে নাইট্রোজেন দিয়ে টোটাল 5টা অক্সাইড তৈরি হতে পারে। নাইট্রোজেন দিয়ে টোটাল কয়টা অক্সাইড তৈরি হতে পারে, 5টা। সেগুলা কি, সেগুলো হচ্ছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে N2O5, নাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে, N2O এই অক্সাইডটা। সো N2O, NO, N2O5, NO2, ঠিক আছে। এবার N2O3, এই যে এই পাঁচটা আমাদের হচ্ছে নাইট্রোজেনের তৈরি অক্সাইড। এর ভিতরে N2O এবং NO এই দুইটা নিরপেক্ষ, বাকিগুলা সব অম্লীয়। দুইটা নিরপেক্ষ, বাকিগুলা সব অম্লীয়। সো আমাদের এখানে কোনটা অম্লীয় অক্সাইড নয়, মানে নাইট্রোজেনের যে অক্সাইডটা নিরপেক্ষ সেটা। সো নাইট্রোজেনের নিরপেক্ষ অক্সাইড কোনটা, নাইট্রোজেনের নিরপেক্ষ অক্সাইড দেখো N2O এবং NO এই দুইটা হচ্ছে নাইট্রোজেনের নিরপেক্ষ অক্সাইড। সো এইটা হবে আমাদের কারেক্ট আনসার। এবার বলছে দেখো লাফিং গ্যাসের সংকেত কি, এই যে যেইটাই নাইট্রোজেনের নিরপেক্ষ অক্সাইড N2O এটাই হচ্ছে লাফিং গ্যাস, এটা হচ্ছে লাফিং গ্যাস। সো এইটা যদি তোমার কাছে শুকায় দেওয়া হয় তাহলে তুমি হাসতেই থাকবা। এটা হচ্ছে লাফিং গ্যাস। সো N2O হচ্ছে আমাদের লাফিং গ্যাসের সংকেত। ক্ষারধর্মী অক্সাইড কোনটি,
প্রশ্ন করছে ক্ষারধর্মী অক্সাইড কোনটি। সো দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড আমাদের ক্ষারধর্মী অক্সাইড, আমরা আগে থেকেই জানি। এছাড়া ক্যালসিয়াম অক্সাইডও কিন্তু ক্ষারধর্মী, তাই না? ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ক্ষারধর্মী, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী, জিঙ্ক অক্সাইড এটা ক্ষারধর্মী না। সো কোনটি উভধর্মী অক্সাইড? অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড। সো আমরা উভধর্মী অক্সাইড গুলার ইয়া আগে থেকে দেখে আসছি। এবার বলছে দেখো কোনটি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে। সো এখানে কে অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে? দেখো একমাত্র কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড পানির ভিতর দিলে কার্বনিক অ্যাসিড পাওয়া যায়। সো এই জন্য এটা অম্লীয় জলীয় দ্রবণ। দেখো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি বিক্রিয়া করালে H2CO3 আসে, যেটাকে আমরা বলি হচ্ছে কার্বনিক অ্যাসিড। সো কার্বনিক অ্যাসিড যদি তৈরি করে তখন এটা কিন্তু আমাদের হচ্ছে অম্লীয় অক্সাইড। কেমন? এবার বলছে দেখো নিচের অক্সাইড গুলোর মধ্যে কোন জোড়টি সবচেয়ে বেশি অম্লধর্মী। সো অম্লধর্মী সবচেয়ে বেশি কোনটা এটা দেখতে পাবো কিভাবে? সবসময় ট্রিকটা মনে রাখবা, জারণ মান বেশি। কার? কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি যার হবে। তো জারণ মান যার বেশি হবে সে তত বেশি অম্লধর্মী। সো এখানে দেখো জারণ মান বেশি আসে হচ্ছে N2O4 এবং MnO7 এর। MnO7 এর জারণ মান কত আসে? +7। N2O4 এর জারণ মান +4। সো +7 +4 অনেক বেশি। এই জন্য এই দুইটা আমাদের সবচেয়ে বেশি অম্লধর্মী। সবাই অম্লধর্মী বাট ওই দুইটা সবচেয়ে বেশি। বলছে কোনটি ক্ষারীয় অক্সাইড। দেখো এইটা তো আমাদের হচ্ছে অম্লীয় অক্সাইড তৈরি করে। এইটা দেখো আমাদের ক্ষারীয় অক্সাইড। সোডিয়াম অক্সাইড হচ্ছে আমাদের ক্ষারীয় অক্সাইড। এটা কিন্তু উভধর্মী অক্সাইড। এটা কিন্তু পানি উভধর্মী। সো এইটা হচ্ছে আমাদের ক্ষারীয় অক্সাইড। বি নাম্বার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে পারে। কোনটি অম্লীয় অক্সাইড নয়? সো অম্লীয় অক্সাইড নয় কোনটা? দেখো আমরা জানি এইটা অম্লীয় অক্সাইড, সালফার ডাইঅক্সাইড অম্লীয় অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অম্লীয় অক্সাইড, কার্বন মনোঅক্সাইড অম্লীয় অক্সাইড নয়। সো মনে রাখতে হবে কার্বন মনোঅক্সাইড অম্লীয় অক্সাইড নয়। তার মানে NO, N2O এগুলা নিরপেক্ষ অক্সাইড। কার্বন মনোঅক্সাইডও আমাদের একটা অম্লীয় অক্সাইড নয়, নিরপেক্ষ অক্সাইড। প্রশম অক্সাইড বলে। যেমন দেখো প্রশম অক্সাইডের ভিতরে আমাদের এখানে একটা লিস্ট দিছে কারা কারা। কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, পানি, এগুলো হচ্ছে আমাদের সব প্রশম অক্সাইড। বলছে কোনটি ক্ষারধর্মী অক্সাইড, মানে কোনটা দিয়ে ক্ষার তৈরি করা যায়। আমরা অবশ্যই জানি সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এগুলো আমাদের ক্ষারধর্মী অক্সাইড হবে, অবশ্যই ক্ষারধর্মী অক্সাইড হবে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, দুইটা যে কোনো একটা দাগাইলেই হবে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসলে কখনো আবার দুইটা দাগায় বসো না, যে কোনো একটা দাগাবো, সবসময় যে কোনো একটা দাগাবো। দুইটা দাগালে কিন্তু ভুল হবে, দুইটা দাগানোর নিয়ম নাই। সো যে কোনো একটা দাগাবো, হ্যাঁ যে কোনো একটা। ওকে, এবার বলছে দেখো ক্ষার তীব্র ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড সমূহ। ক্ষার তীব্র ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড সমূহ। সো এইটাকে আমরা তীব্র ক্ষারক বলবো। যারা তীব্র ক্ষারক তারা হচ্ছে ক্ষার ধাতু এবং হাইড্রোক্সাইড। এবার বলছে দেখো লিথিয়াম অক্সাইডের জলীয় দ্রবণ। লিথিয়াম অক্সাইড LiO2 এটা জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ কি? জলীয় দ্রবণ হচ্ছে আমাদের নিরপেক্ষ, লিথিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইডের জলীয় দ্রবণ কি? সোডিয়াম অক্সাইডের জলীয় দ্রবণ হচ্ছে আমাদের ক্ষারীয়। ক্ষারীয় কারণ কি এটার সাথে পানি যোগ করলে ক্ষার তৈরি হয়। ঠিক আছে? সো আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি। আমরা বাকি অংশ একটা ছোট্ট ব্রেক নিয়ে দেখব। আমরা অলরেডি 42 মিনিট ক্লাস শুট করে ফেলছি। সো বাকি অংশ আমরা একটা ব্রেক নিয়ে দেখব। সো চলো আমরা পরবর্তী অংশ দেখি। আমাদের পরবর্তী অংশে যে অংশগুলো আছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের এরপরে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন এই পার্টটা আছে টাইপ 6 এ। সো এখানে তুমি কি কি পড়বা? প্রথমে হচ্ছে তোমার আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের ওভারভিউ পড়বা। এগুলা থেকে খুব বেশি কোশ্চেন আসে না, তবে আয়নিক বন্ধন সম্পর্কে কিছু কিছু তথ্য আমাদের জানা প্রয়োজন। যেমন আয়নিক বন্ধন হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তৈরি হয়, সমযোজী বন্ধন শেয়ারিং এর মাধ্যমে তৈরি হয়। মোস্ট ইম্পর্টেন্টলি আয়নিক বন্ধনের তিনটা শর্ত আছে। শর্ত তিনটা কি? সাপোজ ধরো একটা সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। সো এটা তো আয়নিক বন্ধন দিছে, তাই না? এর ভিতরে সোডিয়ামের তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি নিম্ন, মানে কম আয়নীকরণ শক্তি হচ্ছে সোডিয়ামের, এবং ক্লোরিন যেটা এটার ইলেকট্রন আসক্তি অনেক হাই, অর্থাৎ এ খুব ইজিলি ইলেকট্রন ছাড়তে পারবে আর এ খুব বেশি পরিমাণ ইলেকট্রন গ্রহণ করতে পারবে। সো এই দুইটা শর্ত যদি মিলে তখন এই জায়গাতে আয়নীকরণ মানে এই দুইটা শর্তের উপর ডিপেন্ড করে আমার আয়নিক বন্ধন তৈরি হবে। এবার বন্ধন যখন তৈরি হবে এই বন্ধনটা এত বেশি স্ট্রং হবে যে এদের বন্ধন শক্তি যেটাকে বলা হচ্ছে ল্যাটিস শক্তি এটা অনেক হাই হবে, উচ্চ হবে। এই তিনটা শর্ত আমাদের একটু মনে রাখতে হবে। এরপরে দেখো এছাড়া কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো এই যে বৈশিষ্ট্যগুলো দেয়া আছে,
যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এরা অনুদ্বায়ী, কঠিন অবস্থায় বিদ্যুৎ অপরিবাহী, বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। তারপর হচ্ছে এই বিক্রিয়ার গতি দ্রুত হয়। হ্যাঁ, এইগুলো একটু ভালো করে পড়বা। এখানেও যেমন আছে সমযোজী বৈশিষ্ট্যের ক্ষেত্রে তেমন সিলিকন অক্সাইড, সিলিকন কার্বাইড, এগুলা সিলিকন, এগুলো হচ্ছে আমাদের দৈত্যাকার বৃহৎ অণু গঠন করতে পারে। সো এগুলো আমাদের একটু জানতে হবে। কেমন? এগুলো আমরা সুন্দর মতো জেনে নিব। এইগুলা জানার পরে আমাদের সিগমা এবং পাই বন্ড নিয়ে একটা ধারণা আসতে হবে। সো সিগমা এবং পাই বন্ড নিয়ে আমি ক্লাস শুরুই করি মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে, সিগমা এবং পাই বন্ড দিয়ে, কারণ এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে কোশ্চেন চলে আসে। এখান থেকে যেহেতু কোশ্চেন চলে আসে, এইটা দিয়ে আমি টপিক বা ক্লাস শুরু করি। সো একটু আমরা এই সিগমা এবং পাই বন্ড নিয়ে কথা বলি। দেখো সিগমা যেই বন্ডটা আছে, সিগমা সিগমা বন্ড যেটা আছে, এই সিগমা বন্ড হচ্ছে অত্যন্ত শক্তিশালী বন্ড এবং প্রথম যেই বন্ড তৈরি হয় সেটা হচ্ছে সিগমা বন্ড। সিগমা বন্ড তোমার এস এবং এস অরবিটাল, এস এবং পি অরবিটালের সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণের ফলে হয়। মুখোমুখি অধিক্রমণ, ঠিক আছে? আর পাই বন্ড যেটা তৈরি হয়, পাই বন্ড হচ্ছে আমাদের পাশাপাশি অধিক্রমণের ফলে তৈরি হওয়া বন্ড। সো পাই বন্ড সবসময় একটা সিগমা বন্ড তৈরি হওয়ার পরে তৈরি হয়। অর্থাৎ এই জায়গায় যে দুইটা বন্ড লিখলাম, এখানে প্রথমটা সিগমা এবং পরেরটা পাই। অর্থাৎ পাই বন্ড কখনো একা একা তৈরি হতে পারে না। সে সিগমা বন্ড আগে তৈরি হবে, তারপরে তৈরি হবে। আর সবসময় মাথায় রাখতে হবে একটা জায়গাতে সিগমা বন্ড একাই থাকবে। সিগমা বন্ডকে বলা হয় সিঙ্গেল বন্ড। ঠিক আছে? সিঙ্গেল থাকে না? সিঙ্গেল বন্ড। অনেকগুলা ফ্রেন্ডের গ্রুপ থাকবে বাট সে সিঙ্গেল। ধরো এখানে দুইটা বন্ড আছে। সো একটা সিগমা, একটা পাই। তোমার দেখে মনে হইতে পারে এই সিগমা হচ্ছে কাপল অবস্থায় আছে। না, সিগমা তার ফ্রেন্ড সার্কেলে আছে বাট কাপল অবস্থায় নেই। ঠিক আছে? এই জায়গাতে তিনটা বন্ড যদি থাকে, একটা সিগমা, বাকি যেই দুইটা, এই দুইটাই পাই। সো পাই বন্ড, বাকি এক্সট্রা যত তৈরি হবে সব পাই বন্ড, বাট সিগমা একটাই। এইটা আমাদের মনে রাখতে হবে। এটা মনে রাখলে আমরা পারবো। বাকি যে ইনফরমেশন গুলো আছে সিগমা এবং পাই সম্পর্কে, এখানে যেগুলো দেয়া আছে এগুলো রিডিং পড়বা। এরপরে আমরা সিগমা এবং পাই বন্ড এবং সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে আরো ধারণা পাই। সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে ধারণা দিতে যে আমরা একটা যৌগের উদাহরণ দিব, তাহলে বুঝবো। এটা আমি মোটামুটি ক্লাসে সুন্দর করে বুঝিয়ে দিই। যেমন দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যৌগটাতে কয় ধরনের বন্ধন আছে যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি বলবা? দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড প্রথমত অ্যামোনিয়া তৈরি করছে। এই অ্যামোনিয়া যখন তৈরি হয়েছে, এই অ্যামোনিয়াতে একটা নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সাথে 3 হাতে 3টা হাইড্রোজেন আছে। সো নাইট্রোজেন এবং হাইড্রোজেন এগুলা কিন্তু সমযোজী বন্ধন দ্বারা তৈরি হয়েছে। কি দ্বারা তৈরি হয়েছে? সমযোজী বন্ধন দ্বারা তৈরি হয়েছে। এবারটা ভালো করে খেয়াল করলে বুঝবা, এই নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। কি আছে ভাইয়া? মুক্ত জোড় ইলেকট্রন। এই সাইডে একটা হাইড্রোজেন প্লাস আয়ন আছে। এই মুক্ত জোড় ইলেকট্রন সে হাইড্রোজেন প্লাস আয়নকে দিবে, দিয়ে সে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন। সে তৈরি করবে কি? অ্যামোনিয়াম প্লাস আয়ন। সো এই মুক্ত জোড় ইলেকট্রন যখন হাইড্রোজেন প্লাস আয়নকে দিবে, তখন সে তৈরি করলো অ্যামোনিয়াম প্লাস আয়ন। এই যে অ্যামোনিয়াম প্লাস আয়ন, এখন এই অ্যামোনিয়াম প্লাস আয়ন এই মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে যেটা তৈরি করলো, এটাকে বলে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সো আগে ছিল সমযোজী, এইটা হলো সন্নিবেশ সমযোজী। এখন এই অ্যামোনিয়াম প্লাস আয়ন একটা ক্লোরিন মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। সো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো, এই অংশটা হচ্ছে আয়নিক। ঠিক আছে? এই অংশটা হচ্ছে কি? আয়নিক। সো তাহলে প্রথমে আসলো আমাদের হচ্ছে সমযোজী, তারপরে হচ্ছে সমযোজীর পরে হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী, তারপরে আসলো হচ্ছে আয়নিক। সো একটা যৌগের ভিতরে এই যে 3 ধরনের বন্ধন, এই 3 ধরনের বন্ধন আমরা বেসিকটা বুঝতে পারছি আশা করি। সেম ভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডের জায়গায় PH4Cl যদি দাও, এটাও সেম বন্ড। ঠিক আছে? এই যে ব্যাখ্যাটা আমি তোমাকে দিলাম, এই ব্যাখ্যাটাই এই জায়গাতে সুন্দর করে লেখা আছে, এটা একটু পড়বা। ঠিক আছে? এটা একটু পড়বা। এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলতেছি না, আমরা কোশ্চেন সলভ করতে যে বাকি জিনিসপত্র দেখব। সো কোশ্চেন সলভ করতে যে প্রথমেই দেখো আমাদের যে কোশ্চেনটা সামনে আসছে সেটা হচ্ছে Al2Cl6, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার Al2Cl6, এই জায়গাতে সন্নিবেশ এবং সমযোজী বন্ধন সংখ্যা কয়টা? সো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার নিয়ে আমার একটা ভিডিও আছে বেশ পপুলার, তোমরা দেখতে পারো। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কি হয়? অ্যালুমিনিয়ামের 3 হাতে 3টা ক্লোরিন থাকে। 3 হাতে 3টা ক্লোরিন থাকে। আরেকটা অ্যালুমিনিয়াম দেখো, আরেকটা অ্যালুমিনিয়াম এই সাইডে আছে, তারও 3 হাতে 3টা ক্লোরিন আছে। ঠিক আছে? 3 হাতে 3টা ক্লোরিন আছে। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে অ্যালুমিনিয়ামটা আছে, এই অ্যালুমিনিয়ামের ডি অরবিটাল ফাঁকা, এই অ্যালুমিনিয়ামেরও ডি অরবিটাল ফাঁকা।
ফলে এই যে ক্লোরিন, এই ক্লোরিন তার এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন সন্নিবেশ সমযোজী বন্ধন করতে এখানে দিতে পারবে, আর এই ক্লোরিন তার এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন সন্নিবেশ সমযোজী বন্ধন করতে এখানে দিতে পারবে। এখন যদি আমি কাউন্ট করি, কাউন্ট করলে দেখবা 1টা 2টা 3টা সমযোজী বন্ধন, তারপরে হচ্ছে 4টা 5টা 6টা সমযোজী বন্ধন। সো টোটাল সমযোজী বন্ধন 6টা, আর এই একটা সন্নিবেশ সমযোজী আর এই একটা সন্নিবেশ সমযোজী, 2টা তাহলে হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী। তার মানে টোটাল মিলে আমাদের সন্নিবেশ সমযোজী 2টা, ঠিক আছে, আর হচ্ছে সমযোজী বন্ধন 6টা। তার মানে কি 6 এবং 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখো CH3CN একটা যৌগ দিছে, CH3CN, এই যৌগে আমাদের সিগমা এবং পাই বন্ধন কাউন্ট করতে বলছে। সো এই ধরনের যৌগ আসলেই আমাদের যেটা করা লাগবে, আমাদের এর স্ট্রাকচার ভেঙে ভেঙে লেখা লাগবে। সো এর স্ট্রাকচার ভেঙে ভেঙে লিখলাম, লিখে এখানে কার্বন আসে, এই কার্বনের সাথে নাইট্রোজেন ট্রিপল বন্ডে থাকে। সো এখন যদি আমরা এখানে দেখি 1টা 2টা 3টা 4টা সিগমা বন্ধন, আর এখানে একটা 5টা সিগমা বন্ধন, তাহলে সিগমা আসে 5টা, আর এই জায়গাতে 2টা আসে পাই, কারণ কি এখানে ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা 2টা পাই, তাহলে পাই হচ্ছে কয়টা 2টা। তাহলে সব মিলায়ে যদি আমরা কাউন্ট করি 5টা সিগমা এবং 2টা পাই। এ নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কি কি ধরনের বন্ধন থাকে, এইটা আমরা একটু আগেই দেখে আসছি। অ্যামোনিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন সবগুলাই আছে। সো তিনটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে বলছে দেখো আয়নিক বন্ধন গঠিত হয়, আয়নিক বন্ধন গঠিত হয় ধাতু এবং অধাতুর মধ্যে। দিস ইজ অলসো কারেক্ট অ্যান্সার। তারপরে বলছে ইলেকট্রন আসক্তির পার্থক্য বেশি হলে, এটাও একটা কারেক্ট অ্যান্সার। তারপরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। আচ্ছা, এবার দেখো ইলেকট্রন আসক্তির পার্থক্য যদি বেশি হয় তাহলে সেখানে অবশ্যই আয়নিক গঠিত হয়, আবার ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়। তার মানে তিনটাই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখো KCl যে যৌগটা আছে, এই যৌগতে KCl যে যৌগটা আছে এই যৌগতে K এবং Cl এই দুইটার মধ্যে বিদ্যমান বন্ধনটির নাম কি? বিদ্যমান বন্ধনটির নাম হচ্ছে আমাদের আয়নিক বন্ধন, কারণ এখানে আয়নিক বন্ধনের মাধ্যমে তৈরি হয়েছে। এবার বলছে দেখো নিচের কোন যৌগটি আয়নিক বন্ধন আছে, কোন যৌগে আয়নিক বন্ধন আছে? CH4 এই যৌগে আয়নিক বন্ধন নাই, এই যৌগে সমযোজী বন্ধন সব। ক্যালসিয়াম ক্লোরাইড এটাতে আয়নিক বন্ধন আছে। ইলেকট্রন আদান প্রদান, ক্যালসিয়াম 2টা ছাড়ছে, ক্লোরিন 2টা গ্রহণ করছে। আয়নিক বন্ধনের শর্ত কি ছিল? যে একটা ইলেকট্রন ছাড়তে পারবে আর বাকি 2টা ইলেকট্রন, আরেকটা বাকি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এবার বলছে দেখো হাইড্রোনিয়াম আয়নে কোন কোন ধরনের বন্ড বিদ্যমান আছে। হাইড্রোনিয়াম আয়ন মানে কি? H3O+, ভালো করে বুঝবা। সো অক্সিজেনের 2 হাতে 2টা হাইড্রোজেন থাকে সমযোজী বন্ধন। এই অক্সিজেনের আরো 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। এর ভিতরে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন সে আরেকটা হাইড্রোজেনকে দিয়ে দেয়। সে হাইড্রোজেনকে কি? হাইড্রোজেন প্লাস। সো এখানে দিয়ে দিলে তখন আমাদের তৈরি হয় H3O+। সো ভালো করে খেয়াল করলে দেখবা এখানে আমাদের সমযোজী বন্ধন এবং সন্নিবেশ সমযোজী বন্ধন, দুই ধরনের বন্ধন বিদ্যমান। সো সমযোজী এবং সন্নিবেশ সমযোজী। সো সমযোজী সন্নিবেশ সমযোজী, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলছে কোন ধরনের বন্ধন এর শক্তি মাত্রা বেশি? সো আয়নিক বন্ধনের শক্তি মাত্রা বেশি, আয়নিক বন্ধনের ল্যাটিস এনার্জি অনেক হাই, শক্তি মাত্রা বেশি। এবার বলছে CCl4 সমযোজী যৌগ, কারণ CCl4 সমযোজী যৌগ কেন? CCl4 সমযোজী যৌগ কারণ হচ্ছে যে আমরা যদি একটু দেখি যে উপাদান মৌলগুলার ইলেকট্রন শেয়ার দ্বারা বন্ধন গঠন করে। আচ্ছা, এটা একটা পয়েন্ট। তারপর পোলারায়নের কারণে সমযোজী। তো CCl4 এ কি হয় বলো তো? CCl4 এ দেখো 4টা ক্লোরিন 4 হাতে থাকে না? 4টা ক্লোরিন 4 হাতে থাকে, তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আচ্ছা, এবার বলছে দেখো পোলারায়নের কারণে সমযোজী বৈশিষ্ট্য উদ্ভব করে, এটা ভুল কথা। কারণ কি আগে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বৈশিষ্ট্য উদ্ভব হয়েছে, এখানে কোনো পোলারায়ন হয়নি। বলছে যৌগ দুটির অধাতু সমন্বয়ে গঠিত। ইয়েস, এটা অধাতু, এটা অধাতু। তার মানে 1 এবং 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে কত প্রকার, কোন প্রকারের বন্ধন আছে? সো অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে আয়নিক, সমযোজী, সন্নিবেশ সমযোজী সবগুলাই আছে। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখছি। 11 নম্বর বলছে যে কপারের ভিতরে দেখো অ্যামোনিয়া আছে 4টা, পানি আছে 2টা, মানে লিগ্যান্ড, অ্যামোনিয়া লিগ্যান্ড 4টা, পানি লিগ্যান্ড 2টা। এবার বলছে দেখো কপারে পানির মধ্যে, কপার এবং পানির মধ্যে কি ধরনের বন্ধন বিদ্যমান? কপার এবং পানির মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান। সন্নিবেশ সমযোজী বন্ধনের কনসেপ্টটা হচ্ছে যে এই বন্ধনে একজন শেয়ার করবে, কিন্তু শেয়ার করা ইলেকট্রন দুইজনই ভোগ করবে। ঠিক আছে, একজন শেয়ার করবে কিন্তু শেয়ার করা ইলেকট্রন দুইজনই ভোগ করবে, তখন সেটাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। একজন শেয়ার করবে, দুইজনই ভোগ করবে। এবার বলছে দেখো
নিচের কোন যৌগটিতে আয়নিক সমযোজী সন্নিবেশ সমযোজী 3 প্রকার বন্ধনে বিদ্যমান? এই যে PH4Cl দেখাইছি, অ্যামোনিয়াম ক্লোরাইডে যেমন আছে PH4Cl ও আছে। এই জায়গাতে 13 নম্বরে বলছে এই জায়গাতে সন্নিবেশ সমযোজী বন্ধন সংখ্যা কয়টা? সো ভালো করে খেয়াল করলে দেখবে এখানে লিগ্যান্ড আছে 4টা। 4টা লিগ্যান্ড কপারের সাথে 4টা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। যে কয়টা লিগ্যান্ড সে কয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন। আবার বলি, 4টা লিগ্যান্ড কপারের সাথে 4টা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। 4টা লিগ্যান্ড কপারের সাথে 4টা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। সো বুঝতে পারছি আশা করি। এরপর আসো পরবর্তী আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হচ্ছে অরবিটালের অধিক্রমণ। সো অরবিটালের অধিক্রমণে আমাদের ওই যে আগের মতোই সিগমা এবং পাই দুইটার সম্পর্কে জানতে হয়। সো এখানে আমাদের এই সিগমা এবং পাই সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো দেয়া আছে এটা আমি অলরেডি তোমাকে পড়িয়ে ফেলছি, বাট এখানকার প্রত্যেকটা লাইন তুমি পাই টু বাই রিডিং পড়বা, প্রত্যেকটা লাইন পাই টু বাই রিডিং পড়বা। যেহেতু এটা বেসিক ক্লাস না, বেসিক ক্লাসে আমি তোমাকে আবার এগুলা ওভারভিউ রিভিউ দিলে অনেক সময় নষ্ট হবে, দরকার নেই। সো আমরা এখন আমাদের ইয়াগুলা দেখি, বাকি সলভ গুলা দেখি। বলছে দেখো পাই বন্ধন গঠিত হয়, পাই বন্ধন কখন গঠিত হয়? পি এবং পি অরবিটাল অধিক্রমণে, এটা ঠিক আছে। সংকরিত অরবিটালে অধিক্রমে, পাই বন্ধন কখনো সংকরিত অরবিটাল অধিক্রমণে গঠিত হয় না, অসংকরিত অরবিটাল অধিক্রমণে গঠিত হয়। তার মানে প্রথম এবং তৃতীয় মানে 1 এবং 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এর বলছে দেখো বিউটিন 1 বিউটিন 3 আইন, এখানে সিগমা এবং পাই বন্ধন কত? সো বিউট মানে কি 4টা কার্বন, 4টা কার্বন। এবার 1 বিউটিন মানে কি ইন, ইন মানে 1 এ ইন আছে মানে ডাবল বন্ড আছে। আর আইন আছে কত? 3 নম্বরে 3 আইন মানে কি 1 2 3, 3 নম্বরে আইন আছে, 3 নম্বরে আইন আছে। সো 1 বিউটিন 3 আইন, এখন যদি মিলাই এখানে দুইটা হাইড্রোজেন আসবে, এখানে একটা বন্ড দিলে এখানে একটা হাইড্রোজেন আসবে, এই জায়গাতে দেখো আরেকটা হাইড্রোজেন আসবে। এবার তুমি সিগমা এবং পাই বন্ড কাউন্ট করো, একটা সিগমা, দুইটা সিগমা, তারপর হচ্ছে 3টা সিগমা, 4টা সিগমা, 5টা 6টা সিগমা, 7টা সিগমা। সো টোটাল সিগমা আসবে 7টা। 7টা সিগমা আসলে অটোমেটিক এখানে পাই আসবে 3টা, কারণ অপশন একটাই আছে মিলে। সো পাই এমনিতে কাউন্ট করলে দেখো এখানে দুইটা পাবা আর এখানে একটা পাবা। সো 2 আর 1 3। এবার বলছে দেখো সিগমা এবং পাই বন্ধন মূলত কি ধরনের বন্ধন? সিগমা এবং পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন, মনে রাখতে হবে। এই যৌগে সিগমা এবং পাই বন্ধন কাউন্ট করতে বলছে। সো যৌগটা কি? CH2 বন্ড ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CHO, এই যৌগটা। সো দেখো এই জায়গাতে উপরে দুইটা হাত, তারপর ডাবল বন্ড, এই কার্বনের নিচে একটা হাত, এদিকে ডাবল বন্ড, উপরে আর নিচে দুইটা হাত বন্ড সি, এখানে একটা হাত ডাবল বন্ড ও। সো এই জায়গাতে ভালো করে খেয়াল করবা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা। সো 10টা আছে হচ্ছে আমার সিগমা, এখানে একটা পাই আর এখানে একটা পাই। সো 10টা সিগমা দুইটা পাই, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। সো 10 2 10টা সিগমা দুইটা পাই, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, এবার বলছে দেখো যে রিটেনে একটা জিনিস দিছে, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন কি? ন্যাপথলিনের অণুতে কয়টি এবং কি কি বন্ধন আছে? সো রাসায়নিক বন্ধন কি এইটার বেসিক সংজ্ঞা একটু পড়বা, ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় তাকে আমরা রাসায়নিক বন্ধন বলতে পারি। রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা সিগমা বন্ধন, পাই বন্ধন, এই টাইপের বন্ধনগুলা জানি। এরপরে আমরা ন্যাপথলিন আঁকবো। ন্যাপথলিনে আমরা জানি হচ্ছে এরকম বেনজিনের দুইটা চক্র যদি একসাথে থাকে তখন সেটাকে আমরা ন্যাপথলিন বলি। এই চক্রকে এখন তুমি আইডেন্টিফাই করবা কনজুগেশন আকারে, সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল কনজুগেশন করবা, করে এখান থেকে সিগমা এবং পাই কাউন্ট করবা, করে উল্লেখ করবা। এটাই হচ্ছে আমাদের রিটেন। সো এটা আমরা অলরেডি হচ্ছে দেখে ফেলছি আই গেস তোমাদের কনজুগেশন পার্টটাতে। জৈব যৌগে তোমাদের দেখানোর কথা, এটা এখানকার না। সো জৈব যৌগে আমি হচ্ছে আরেকটা স্টুডেন্টকে জৈব যৌগের কোশ্চেন সলভ করাচ্ছি, তো সো ওরে দেখাইছি, এই জন্য ভাবতেছি এটা দেখাই ফেলছি, তোমাদের দেখাইনি। সো আমি জৈব যৌগে যখন ক্লাস দিব তখন ওখানে তোমাদের কনজুগেশনের ব্যাপারটা এবং এই জায়গার এই কাউন্টটা তোমাদের দেখিয়ে দিব, সমস্যা নেই। এরপরে আসো আমাদের পরবর্তী টাইপ 8, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। সেই টাইপটা কি? টাইপটা হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন টাইপ। সো হাইব্রিডাইজেশন এই ব্যাপারটা এখানে যেভাবে দেয়া আছে, হাইব্রিডাইজেশন এখানে বেসিক যেগুলো লেখা আছে প্রত্যেকটা লাইনই পড়বা। কিন্তু এখানে এই যে ফর্মুলার মাধ্যমে হাইব্রিডাইজেশন করে না, এই ফর্মুলার মাধ্যমে হাইব্রিডাইজেশন তোমাদের শেখার দরকার নেই। আমি যেভাবে শেখাচ্ছি এভাবে শিখো। হাইব্রিডাইজেশনের বেসিক কনসেপ্ট স্টেরিক নাম্বারের কনসেপ্ট দিয়ে শিখবা। স্টেরিক নাম্বার, ঠিক আছে, স্টেরিক নাম্বার এক্স, এটা কনসেপ্ট দিয়ে শিখবা। এবং এক্স ইকুয়ালস টু লন পেয়ার ইলেকট্রন প্লাস তোমার হচ্ছে সিগমা বন্ড,
সো ব্যাপারটা হইছে যে একটা যৌগে যে কয়টা সিগমা বন্ড থাকবে আর যে কয়টা লন পেয়ার ইলেকট্রন থাকবে তার যোগফল করে আমরা স্টেরিক নাম্বার পাবো। স্টেরিক নাম্বার যদি 2 পাই তাহলে বন্ড হচ্ছে সংকরায়ন হচ্ছে sp, 3 পালে sp2, 4 পাইলে sp3, 5 পাইলে sp3d, এভাবে আগাবে। সো এই জায়গায় দেখো এই যে x যেটা বলছে না, এই x টাই হচ্ছে আসলে আমাদের স্টেরিক নাম্বার। 2 হলে sp, 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, sp3d2, sp3d3। সেম জিনিস, শুধু আমরা ফর্মুলাটাকে চেঞ্জ করে দিছি, এদের এই ফর্মুলায় না যে আমরা স্ট্রাকচারাল ফর্মুলায় গেছি। সেটা কি? লন পেয়ার প্লাস সিগমা বন্ড। এখন বলবো ভাইয়া তাহলে একটু ক্যালকুলেশন করে দেখান। দেখো এরা রুল 1, রুল 2, রুল 3 করে যে সমস্ত উদাহরণগুলো দিছে এই উদাহরণগুলো আমরা একটু দেখব। যেমন দেখো প্রথমে CH4 উদাহরণ। CH4 এই জায়গাতে কার্বনের 4 হাতে দেখো 4টা হাইড্রোজেন আছে। তাহলে দেখো তো সিগমা বন্ড কয়টা আছে? 4টা। এখানে কোনো লন পেয়ার ইলেকট্রন আছে? উত্তর হচ্ছে না, কার্বনের কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। তার মানে এখানে স্টেরিক নাম্বার 4, স্টেরিক নাম্বার 4 হলে sp3 আসে হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন। দেখো sp3 হাইব্রিডাইজেশন। এবার পানি, পানিতে যদি হাইব্রিডাইজেশন বের করো, পানিতে 2 হাতে 2টা হাইড্রোজেন আছে আর আরেক হাতে আমাদের আছে হচ্ছে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। সো এখানে স্টেরিক নাম্বার কাউন্ট করলে দেখো 2টা সিগমা বন্ড, 2টা আমাদের লন পেয়ার ইলেকট্রন। সো তার মানে এখানে টোটাল মিলে 4, মানে হাইব্রিডাইজেশন sp3। এরপর আসো অ্যামোনিয়া NH3। এটা যদি কাউন্ট করো, অ্যামোনিয়াতে দেখো নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, বাকি 3 হাতে 3টা হাইড্রোজেন। সো কাউন্ট করলে দেখো 3টা সিগমা বন্ড, একটা লন পেয়ার। সো টোটাল মিলে 4। 4 হলে আমাদের ভ্যালু আসে কি? sp3। 4 হলে ভ্যালু আসে কি? sp3। দ্যাটস ইট। এভাবেই এবার তুমি সেম ভাবে যদি চিন্তা করো যে PCl5 এর জন্য কি হবে। PCl5, সো ফসফরাসের 4 হাতে 4টা, এই হাতে একটা, 5টা। সো তার মানে দেখো সিগমা বন্ড সংখ্যা কয়টা? 5টা, মুক্ত জোড় ইলেকট্রন 0। তার মানে এই যে 5টা, স্টেরিক নাম্বার 5, স্টেরিক নাম্বার 5 হলে আমাদের সংকরণ আয়স হচ্ছে sp3d। সেখান থেকে আমাদের কারেক্ট আনসার আসবে কি? sp3d। এইভাবে তুমি সবকিছুরই কিন্তু সংকরায়ন করতে পারবা। এবার বলবা ভাইয়া এগুলা তো পারলাম, তাহলে এবার একটু অন্য কিছু দেখান, একটু নতুন কিছু দেখান যেটা আরেকটু বেটার। সো দেখো আরেকটু বেটার নতুন কিছু যদি আমরা দেখতে চাই, ভালো করে একটু বোঝার চেষ্টা করি। সালফার ডাইঅক্সাইড এইটার কেমনে হবে? দেখো সালফারের অক্সিজেনের সাথে ডাবল বন্ড, অক্সিজেনের সাথে ডাবল বন্ড আছে। এখন সালফারের বহিস্থ কক্ষপথে 16টা ইলেকট্রন ছিল, মানে টোটাল ইলেকট্রন 16টা। সো 2 আর 10 আর 6 16। সো এখানে 2টা, এখানে 2টা, 4টা গেছে। এখন এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে না? 6। সো এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে মানে কি এখানে এক জোড়া লন পেয়ার আছে। সো দেখ একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। সো সালফারের ক্ষেত্রে পাই বন্ড মানে যে কোনো জায়গায় পাই বন্ড তো সংকরায়নে অংশগ্রহণ করে না। তার মানে স্টেরিক নাম্বারে আমাদের সিগমা বন্ড আসছে 2টা, লন পেয়ার একটা, মানে সব মিলায় 3টা। সো এখানে আসবে sp2 আমাদের সংকরায়ন। সো দেখো সালফার যেই ডাইঅক্সাইড সেটাতে sp2 পাইছি হচ্ছে আমরা সংকরায়ন, ঠিক আছে? sp2 সালফার ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইডে sp2 সংকরায়ন পাবো। সো এইভাবে তুমি অনায়াসে জিনিসপত্রগুলো বের করতে পারবা। যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডে কার্বন ডাবল বন্ড অক্সিজেন, কার্বন ডাবল বন্ড অক্সিজেন। সো এটা পাবো হচ্ছে sp, কারণ কি 2টা সিগমা বন্ড, বাকি 2টা পাই বন্ড। সো 2টা সিগমা বন্ড খালি কাউন্ট হবে sp, ঠিক আছে? সো দ্যাটস ইট। বুঝতে পারছি আশা করি, বুঝতে পারছি আশা করি। এবারটা আসো আমাদের হচ্ছে ভ্যাসপার থিওরি। ভ্যাসপার থিওরিতে যদি আমি একটু তোমাদের বেসিকটা বলি, ভ্যাসপার থিওরি হচ্ছে ভ্যালেন্সিয়াল বন্ড পেয়ার ইলেকট্রন, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এটাকে বলে ভ্যাসপার থিওরি। সো ভ্যাসপার থিওরিতে যদি বোঝার চেষ্টা করি, দেখো কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন আছে। এই জায়গাতে দেখো কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। তার মানে কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে যেই পেয়ার, এই পেয়ারটাকে আমরা বলি হচ্ছে বন্ড পেয়ার। এই পেয়ারটাকে কি বলি? বন্ড পেয়ার। এইটা এবং এটা বলি বন্ড পেয়ার। সো বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার এই জায়গাতে একটা রিপালশন ফোর্স কাজ করে। এবার যদি কোথাও লন পেয়ার থাকে, যেমন দেখো অ্যামোনিয়াতে নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। সো এই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন হাইড্রোজেনের সাথে একটা রিপালশন ফোর্স কাজ করে, এটাকে বলে লন পেয়ার বন্ড পেয়ার, ঠিক আছে? সো তার মানে এই জায়গাতে লন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ফোর্স, এখানে বন্ড পেয়ার রিপালশন ফোর্স। এবার দেখো পানিতে যদি খেয়াল করো, পানিতে এই বরাবর লন পেয়ার বন্ড পেয়ার রিপালশন থাকলেও এখানে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সো এদের মাঝখানে একটা রিপালশন ফোর্স কাজ করে, রিপালশন ফোর্স। এটাকে বলা হচ্ছে লন পেয়ার রিপালশন, ঠিক আছে? সো এই যে লন পেয়ার রিপালশন, এই ফোর্স সবচেয়ে বেশি। তারপর হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ার, তারপর হচ্ছে বন্ড পেয়ার। এটাই হচ্ছে আমাদের ভ্যাসপার থিওরি।
ভ্যাসপার থিওরি অনুযায়ী সবচেয়ে বেশি বিকর্ষণ ফোর্স লন পেয়ার মানে মুক্ত জোড়ের ভিতরে, তারপর লন পেয়ার বন্ড পেয়ার, তারপর বন্ড পেয়ার। এবারটা এই অনুযায়ী যদি আমরা একটু দেখি, তাহলে যখন এসপি সংকরায়ন হয়, এই শকটা মুখস্থ করবা মাস্ট। যখন এসপি সংকরায়ন তখন দেখো সরল রৈখিক এবং মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। যখন sp2 তখন হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকার 120 ডিগ্রি। যখন sp3 চতুস্তলকীয় 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি। এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকলে ত্রিকোণাকার পিরামিডীয় 107 ডিগ্রি, 2.5 ডিগ্রি বাদ গেছে। দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকলে দেখো আমাদের এখানে কি আছে, ভি আকৃতির পানি 104.5 ডিগ্রি। এই কয়টা উদাহরণ সহ মুখস্থ করবা ফুল ছকটা। এখান থেকেই তুমি এমসিকিউ পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, 1000% গ্যারান্টি দিলাম। এই ছক থেকেই তুমি মুখস্থ পাবা, মুখস্থ এমসিকিউ পাবা। সেই ছকটা হুবহু মুখস্থ করবা। এরপর আসে আমাদের এই অংশের ছোট ছোট এমসিকিউ গুলা। সো আমরা এই এমসিকিউ গুলা ধীরে ধীরে সলভ করব। তার আগে আমার কষ্ট হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিই। সো চলো আমরা এই টাইপটার বাকি কোশ্চেনগুলো সলিউশন করে ফেলি। আমাদের এই টাইপের প্রথম যে কোশ্চেনটা দেয়া আছে, বলছে কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে। মানে এখানে একটা যৌগ আছে যেখানে কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যেমন বলছে সাইক্লোহেক্সেনে সব সেম ধরনেরই সংকরণ আছে। তারপরে বলছে 1,3-বিউটাডাইইন, এইটাও কি আছে। তারপরে এগুলো আমাদের একটু খুঁজে বের করতে হবে। সো প্রত্যেকটা আমরা এখন অপশন চেক করে করে পারতেছি না, বাট আমরা 4 নাম্বারটা যেহেতু আমাদের রাইট আনসার এখানে দেখা আছে, এইটা যদি একটু তোমাকে শেখাই দিই, বাকি তুমি এমনি বুঝতে পারবা। যেমন বলছে দেখো 4 নাম্বার কোশ্চেনে বলছে 1,2-বিউটাডাইইন মানে কি, বিউট মানে হচ্ছে 4 কার্বন। এবার 1,2-বিউটাডাইইন মানে 1 এবং 2 নম্বর কার্বনে ইন থাকবে, ডাবল বন্ড থাকবে। সো 1 নম্বর কার্বনে ডাবল বন্ড এবং হচ্ছে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড এবং হচ্ছে আমার 2 নম্বর কার্বনে যদি ডাবল বন্ড হয়, তাহলে এই জায়গাতে ভালো করে খেয়াল করো, ডাবল বন্ড এখানে 2টা হাইড্রোজেন আছে, এই জায়গাতে সিঙ্গেল বন্ড, সেখানে আমাদের হচ্ছে একটা হাইড্রোজেন থাকবে, এখানে 3টা হাইড্রোজেন থাকবে। সো দেখবা এইটার যে সংকরণ, প্রত্যেকটা সংকরায়ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে দেখো, এই স্ট্রাকচারটা তুমি যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা। CH3, তারপরে CH, ডাবল বন্ড C, ডাবল বন্ড CH2। সো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা এই জায়গাতে sp3 সংকরণ আছে, কারণ কোনো সিগমা বন্ড নাই। এখানে যেহেতু একটা সিগমা বন্ড আছে, এখানে হচ্ছে sp2 সংকরণ। এখানে দেখো এখানে একটা পাই বন্ড আছে, এজন্য sp2 সংকরণ। এখানে দেখো দুইটা পাই বন্ড আছে, সো দুইটা পাই বন্ড থাকার কারণে এই মাঝখানেরটাই sp সংকরণ। এখানে দেখো আবার একটা পাই বন্ড আছে, সো এখানে sp2 সংকরণ। সো এখানে দেখো বিভিন্ন টাইপের সংকরণের একটা ভেজাল আছে না, এই জন্য এই যৌগের সংকরণ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বা একাধিক ধরনের। এবার বলছে দেখো ACl5 এর জ্যামিতিক আকৃতি কোনটি। সো ACl5 এর এখানে বলছে দেখো এর পারমাণবিক সংখ্যা 15 মানে PCl5। সো PCl5 এ তোমার ফসফরাসের চারপাশে 5টা হচ্ছে তোমার ক্লোরিন থাকে। 5টা ক্লোরিন থাকলে আমাদের স্টেরিক নাম্বার হয় 5। স্টেরিক নাম্বার 5 হলে sp3 তোমার হচ্ছে D হয়। সো sp3D তার মানে হচ্ছে আমাদের কি বলতো, আমাদের ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় একটা আকৃতি আসে। এটা আমরা ওই ছক দেখে মুখস্থ করে আসবো যে sp3D হলে সেটার আকৃতি হয় ত্রিকোণাকার দ্বিপিরামিড। এরপরে বলছে দেখো যে কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম। এখানে H2S এর বন্ধন কোণ সবচেয়ে কম, যেটা হচ্ছে 92.1। PH3 আরেকটু বেশি, NCl5, H2O এগুলোর আরো বেশি। এটা মনে রাখবা সবসময়, H2S এর বন্ধন কোণ 92.1, যেটা সবচেয়ে কম। sp3D সংকরিত যৌগ নিচের কোনটি, sp3D। সো একটু আগেই দেখে আসলাম PCl5 এর সংকরণ করলে sp3D আসে, তাই না? PCl5 এর সংকরণ করলে sp3D আসে। SF4 এটা সংকরণ করলে কি আসে দেখো তো। SF4 সালফারের বহিস্থ কক্ষপথে আমাদের কয়টা ইলেকট্রন থাকে বলো তো, কয়টা ইলেকট্রন থাকে সালফারের? সালফার হচ্ছে 16টা ইলেকট্রন। সো ক্যালকুলেশন করলে 2 8 10 আর 6 16, তাই না? এই যে 6টা, দ্যাট মিনস আমরা হচ্ছে 4টা ইলেকট্রন 4টা বন্ডের মাধ্যমে ইউজ করতে পারলেও এখনো এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আমাদের আছে। সো এখানে একটা ফ্লোরিন, দুইটা ফ্লোরিন, তিনটা ফ্লোরিন, 4টা ফ্লোরিন আমরা যদি বসাই, সো আমাদের সিগমা বন্ধন আসে 4টা আর মুক্ত জোড় একটা, টোটাল মিলে 5টা। সো এখানেও আমাদের sp3D চলে আসে। সো SF4 এও sp3D। এবার বলছে ClF3 এইটার কি হবে।
ক্লোরিনের বহিস্থ কক্ষপথে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, তাহলে 6টা আর এখানে একটা 7টা ইলেকট্রন আছে। এবার 3টা ফ্লোরিন, দেখো এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন বসছে। একটা ফ্লোরিন, 2টা ফ্লোরিন, 3টা ফ্লোরিন বসছে। তার মানে এখনো 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তার মানে দেখো সিগমা বন্ধন 3টা, মুক্ত জোড় 2টা, সব মিলায়ে sp3d, sp3d এইটা চলে আসে sp3d। সো sp3d যদি আসে দ্যাট মিন্স আমাদের এখানে সবগুলাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখো নিচের কোন যৌগগুলোর মধ্যে কোনটিতে সর্বোচ্চ সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন বিদ্যমান আছে। সো সর্বোচ্চ সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন খুঁজতে হবে। সো এই যে SF4 এ সালফারে 1 জোড়া আছে নিঃসঙ্গ ইলেকট্রন, পানিতে অক্সিজেনে 2 জোড়া আছে নিঃসঙ্গ ইলেকট্রন, অ্যামোনিয়াতে নাইট্রোজেনে 1 জোড়া আছে। তাহলে xCF2 তে কি হয়? xCF2 একটা স্পেশাল কেস। জেননে আমাদের টোটাল ইলেকট্রন বহিস্থ কক্ষপথে 8টা, টোটাল ইলেকট্রন বহিস্থ কক্ষপথে কয়টা? 8টা। এর ভিতরে 2টা ইলেকট্রন 2টা ফ্লোরিনের সাথে বন্ড তৈরি করে। তার মানে এখনো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া বাকি তোমার হচ্ছে ফাঁকা আছে। সো দেখো আমাদের সংকরণ কি হবে? সংকরণ হবে হচ্ছে লন পেয়ার 3টা আর সিগমা বন্ড 2টা, মানে 5। কিন্তু আমরা এখানে সর্বোচ্চ সংখ্যক দেখো লন পেয়ার পাচ্ছি, দ্যাট মিন্স এটা হবে আমাদের কারেক্ট আনসার। এবার বলছে দেখো PCl5 এর P এর সংকরণ কি রূপ? PCl5 এর P, সো এটা sp3d দেখছি না আমরা? sp3d দেখছি। চতুস্তলকীয় আকৃতির আয়ন হলো, চতুস্তলকীয় আকৃতির আয়ন খুঁজতে হবে, মানে কোনটার আকৃতি চতুস্তলকীয়। হ্যাঁ, কোনটার আকৃতি চতুস্তলকীয়। সো আকৃতি চতুস্তলকীয় যদি আমাদের খুঁজতে হয়, এইটা আমাদের NH4+ হবে, NH4+ হবে এবং BF4- হবে। কেন? কারণ এই দুইটারই আমরা চতুস্তলকীয় আকৃতি পাবো কিভাবে? দেখো বোরনের এখানে 4 হাতে 4টা আছে। সো এখানে আমরা x = 4 পাচ্ছি, মানে sp3, আর sp3 মানে হচ্ছে আমাদের চতুস্তলকীয়। অ্যামোনিয়াতেও 4 হাতে 4টা আছে, মানে এখানেও আমাদের sp3 সংকরণ হবে। বাট H3O+ এই জায়গাতে কি ঘটবে? H3O+ এ আমাদের হাইড্রোনিয়ামের দেখো 3 হাতে 3টা আমাদের অলরেডি হাইড্রোজেন চলে আসছে। ঠিক আছে, 3 হাতে 3টা অলরেডি হাইড্রোজেন চলে আসছে। ওকে, হ্যাঁ, এবার 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন এখানে এখনো আছে। সো এই 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রনের জন্য, এই 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রনের জন্য এর চতুস্তলকীয় আকৃতির হবে না। সো তখন এর সংকরণ তোমার sp3 হলেও এর আকৃতিতে পরিবর্তন আসবে, তখন ভি শেপ হয়ে যাবে, চতুস্তলকীয় হবে না, ভি শেপ হয়ে যাবে। এই জন্য 1 এবং 2 হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। বলছে পানির অণুতে অক্সিজেনে কোন ধরনের সংকরণ ঘটে? অবশ্যই sp3, 2টা মুক্ত জোড় ইলেকট্রন এবং 2টা হাইড্রোজেন, sp3 আসবে। বুঝছো? আশা করি পারতেছো, বুঝতেছো এই জিনিসগুলা। মজার আছে যদি তুমি আমার এই শর্টকাট ফর্মুলাটা ভালো করে বুঝো। যেমন দেখো বলছে COCl2 এই যৌগের কি ধরনের সংকরণ ঘটে? সো কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড আছে, আর দেখো 2টা হাতে 2টা ক্লোরিন আছে। সো কার্বনে 4টা ইলেকট্রনই চলে গেছে। সো দেখো একটা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, একটা পাই। সো পাই তো বসবে না, তার মানে 3 + 0, 3টা হচ্ছে সিগমা, 0 হচ্ছে লন পেয়ার। তার মানে এখানে আসবে হচ্ছে sp2। সো এই জায়গাতে আসবে হচ্ছে আমাদের sp2, sp2 মানে বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার বলছে দেখো AlCl4-, AlCl4-, এটার ক্ষেত্রে কি ঘটবে? AlCl4- এ অ্যালুমিনিয়ামের 4 হাতে 4টা, মানে এখানে আমাদের sp3 আসবে। sp3 সংকরণ হবে এবং sp3 সংকরণ হলে সেটা কি বলতো? চতুস্তলকীয় হওয়ার কথা। সেটা কি হওয়ার কথা? চতুস্তলকীয়। সো এখানে সি নাম্বার আসবে কারেক্ট আনসার। PF5 এ কি 5 হাতে 5টা বন্ড তৈরি হবে, মানে কি sp3d হবে। সো sp3d হলে তোমার পঞ্চকোণীয় ত্রিকোণাকার দ্বিপিরামিড আসে। sp3d মনে রাখবা, যখনই sp3d আসবে তখনই এটার আকৃতি কি? ত্রিকোণাকার দ্বিপিরামিড, মনে রাখতে হবে। এবারটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, IO3-, এইটাই কয়টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এটা আমাদের কাউন্ট করতে বলছে। সো এই আইটা আমি রেখে দিলাম। এবার আই মানে আয়োডিন, আয়োডিনে ক্লোরিন এবং আয়োডিন এগুলোতে 7টা করে ইলেকট্রন থাকে বহিস্থ কক্ষপথে। সো একটা 1 জোড়া 2 জোড়া 3 জোড়া আর এখানে একটা, তো টোটাল 7টা ইলেকট্রন আছে। সো দেখো এই জায়গাতে এই 1 জোড়ার সাথে একটা অক্সিজেন, এই জায়গাতে 1 জোড়ার সাথে একটা অক্সিজেন, এখানে এই একটার সাথে দেখো একটা অক্সিজেন মাইনাস গঠন হয়ে আছে। বুঝছো? এই একটার সাথে একটা অক্সিজেন মাইনাস একটা সিঙ্গেল বন্ডে গঠন হয়ে আছে। তার মানে এখন
এই জায়গাতে কি কি ঘটলো একটু যদি বোঝার চেষ্টা করি, আমাদের এখানে কি কি ঘটলো? এই অক্সিজেনে আমাদের আবার ২ জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এই অক্সিজেনে ২ জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, আর এই অক্সিজেনে আমাদের ৩ জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। ঠিক আছে? ৩ জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। সো টোটাল মুক্ত জোড় সংখ্যা যদি কাউন্ট করি, এখানে ২, এখানে ২ ৪, এখানে ৩ ৬, আর এখানে একটা ৭ টা। সো টোটাল মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা ৭ টা না ৮ টা আসবে, ৮ টা। ২ আর ২ ৪, ৪, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে ২ প্লাস ২ ৪, এখানে প্লাস ৩ ৬, আর এখানে একটা মানে ৭, আর এখানে একটা ৮। সো টোটাল মিলে আমাদের এখানে কাউন্ট আসবে ৮ টা। সো এই মৌলে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে? ৮ টা আছে। ঠিক আছে? ৮ টা। সো রাইট অ্যান্সার কি নাই অপশনে? রাইট অ্যান্সার অপশনে নাই। ৮ টা। এইবার রাইট অ্যান্সার অপশনে নাই। এবার বলছে যে যদি জিজ্ঞেস করে যে শুধু আয়োডিনের উপর কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে কিন্তু ১ জোড়া। শুধু আয়োডিনের উপর জিজ্ঞেস করলে কিন্তু ১ জোড়া, হ্যাঁ? এটা আমাদের মনে রাখতে হবে। কার্বন কার্বন বন্ধন দূরত্ব সবচেয়ে কম কোন সংস্করণে? এটা মাথায় রাখবা, sp তে বন্ধন দূরত্ব সবচেয়ে কম। ঠিক আছে? sp তে বন্ধন দূরত্ব সবচেয়ে কম। এবার বলছে যে sp2 সংকরণ দ্বারা একটি কার্বনের যেই বন্ধন গঠন করে। সো যখন তুমি CH ডাবল বন্ড CH, হ্যাঁ, CH2 ডাবল বন্ড CH2 পাবা, তখন এখানে না sp2 সংকরণ হবে। কিভাবে? দেখো, কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে। অর্থাৎ তুমি যদি এখানে সিগমা দেখো, একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, তিনটা সিগমা, 0 মুক্ত জোড় ইলেকট্রন। সো sp2 বন্ধন আসে। সো এই যে sp2 বন্ধন আসে, তার মানে এই জায়গাতে আমরা যদি সিগমা কাউন্ট করো, তিনটা সিগমা একটা পায়ে আসতেছে, তিনটা সিগমা একটা পায়ে আসতেছে। তার মানে এটার কারেক্ট আনসার হচ্ছে তিনটা সিগমা একটা পায়। বুঝতেছো জিনিসটা? তিনটা সিগমা একটা পায়। ওকে, সো সি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। বলছে কোন যৌগটি সরলরৈখিক নয়? দেখো, H2S হচ্ছে সরলরৈখিক নয়। কারণ কি, এই সালফারের এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, কিন্তু সালফারের তো আরো তোমার ২ জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই না? সো টোটাল মিলে এই ২ প্লাস ২ মিলে ৪ আসে, মানে সংকরণ আসে হচ্ছে sp3। সো sp3 যদি সংকরণ আসে, তাহলে এটা তো আর সরলরৈখিক হবে না। বাকিগুলা দেখো সব sp আসবে, বাকিগুলা সব sp সংকরণ হবে, শুধু আমাদের H2S এ sp সংকরণ হবে না। হ্যাঁ, এবার বলছে দেখো গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান? দেখো, হিরোকে sp3 আর গ্রাফাইটে sp2 সংকরণ বিদ্যমান, মুখস্থ। NH4 প্লাস PH4 প্লাস, এটাই কোন ধরনের সংকরণ বিদ্যমান? sp3, মুখস্থ। এতক্ষণে অনেকবার দেখাইছি। বলছে দেখো CH3, এটা একটু ভালো করে খেয়াল করো, CH3OH, CH3OH এর কার্বনে কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান? সেখানে আমাদের কার্বনে খুঁজতে বলছে। সো কার্বনে খুঁজলে দেখো 4 হাতে 4টা বন্ড, মানে sp3 আসবে। কার্বনে খুঁজলে 4 হাতে 4টা বন্ড মেইনস হচ্ছে sp3 আসবে। এর বলছে দেখো BCl3 এর বন্ধন কোণ কত? BCl3, BCl3 বন্ধন কোণ কত? সো দেখো বোরনের ক্ষেত্রে বন্ধন কোণ কত আসবে? এই জায়গাতে আমাদের সংকরণ আসবে হচ্ছে sp3, sp2 মানে হচ্ছে বন্ধন কোণ 120 ডিগ্রি। ঠিক আছে? sp2 মানে কি? বন্ধন কোণ 120 ডিগ্রি। কোনটি sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান? কোনটিতে sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান? আমরা জানি অ্যামোনিয়াম প্লাস, এটাতে sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান। এবার বলছে দেখো sp3d2 সংকরণ বিশিষ্ট যৌগ কোনটা? sp3d2 হচ্ছে আমাদের xgF4 এবং sf6 দুইটাই। কিভাবে? এই যে একটু আগে আমরা দেখছি, একটা দেখাচ্ছি, বাকি পারবা। যখনই এরকম আসবে, জেননের আসবে, তখনই কি করতে হবে? 8টা ইলেকট্রন আগে বসাতে হবে। এবারটা আমি দেখব যে এই জেননের সাথে ফ্লোরিন কয়টা? এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন। তার মানে মুক্ত জোড় এখনো 2টা আছে। সো 2টা মুক্ত জোড় এবং 4টা সিগমা, সো টোটাল মিলে 6। টোটাল মিলে 6 হলে sp3d2 হওয়া লাগবে। sp3d2 হলে দেখো এখানে অরবিটাল সংখ্যা 6 আসতেছে। বুঝছো? সো এই জায়গাতে কারেক্ট আনসার এইটা আসবে, দুইটাই আসবে। ওকে, পরবর্তী এমসিকিউ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বলছে নিচের কোন যৌগে, আচ্ছা আজান দিচ্ছে, সো আজানটা শেষ হলে তারপরে আমরা আবার কন্টিনিউ করব। 22 নম্বর এমসিকিউটাতে আমাদের বলছে যে নিচের কোন যৌগের বন্ধন কোণের মান সবচেয়ে বেশি? সো আমাদের এখানে বন্ধন কোণের মান সবচেয়ে বেশি বের করতে হবে। দেখো CH4 মিথেনে আমাদের হচ্ছে 109.5, পানিতে হচ্ছে 104, তাই না? 104.5, অ্যামোনিয়াতে 107,
আর BCl3 এটা তো হচ্ছে 120। সো সবচেয়ে বেশি কোনটাই, সেটা হচ্ছে ডি নাম্বারে। আচ্ছা, বলছে অষ্টক সম্প্রসারণের উদাহরণ কোনটি? সবসময় মাথায় রাখতে হবে PCl5 এর ফসফরাসে আমাদের ফাঁকা ডি অরবিটাল থাকে 3D। সো এইটাতে আমাদের অষ্টক সম্প্রসারণ সম্ভব, এই জন্য আমাদের এইটাই হচ্ছে অষ্টক সম্প্রসারণের উদাহরণ। এরপর বলছে যে CH2 ডাবল বন্ড CH2 এর কার্বন পরমাণুর sp2 সংকরিত এবং অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণের মান কত? এটা খুব ট্রিকি একটা কোশ্চেন। দেখো CH2 ডাবল বন্ড CH2 এই জায়গাতে তোমার এই জায়গায় একটা দেখো সিগমা বন্ড আছে, একটা দেখো পাই বন্ড আছে। সো সিগমা এই বরাবর আছে, আর পাই কিন্তু সবসময় এই বরাবর থাকে, বুঝছো? এই বরাবর থাকে। পাই কিন্তু পাশাপাশি অতিক্রমণ, আর সিগমা কি মুখোমুখি অতিক্রমণ। সো এই পাই আর এই সিগমা এদের মাঝখানে যেই কোণ, সেই কোণটা কিন্তু 90 ডিগ্রি আসলে। এইটা ভুল করা যাবে না। প্রশ্নটা বারবার মুখস্থ করবা, প্রশ্নটা বারবার মুখস্থ করে এটা বুঝবা, তারপরে দাগাবা যে সিগমা এবং পাই এদের মধ্যবর্তী যেই অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। এরপরে বলতে থাকো H2S এ তোমার হচ্ছে HSH এর বন্ধন কোণের মান কত? এটা হচ্ছে 92.1, আমরা আগেই দেখে আসছি। বলছে কোন যৌগটি sp3d, এই সংকরণ দেখো sp3d হচ্ছে আমাদের PCl5। সো PCl3 হচ্ছে sp3, PCl5 sp3d, CCl4 sp3, XeF4 sp3d3। প্রত্যেকটা আমরা সংকরণ আগেই শিখে আসছি, সো আমাদের পারার কথা। এর বলছে দেখো ClO3- ক্লোরেট এর লুইস কাঠামোতে ক্লোরিন পরমাণুতে কত জোড়া ইলেকট্রন যুগল আছে? সো আমি আগেই দেখাইছি। সেখানে আমাদের টোটাল 17টা ইলেকট্রন থাকার কথা, 7টা ইলেকট্রন থাকার কথা। এর ভিতরে 2টা ইলেকট্রন দিয়ে একটা অক্সিজেন, আর 2টা ইলেকট্রন দিয়ে আরেকটা অক্সিজেন, আরেকটা ইলেকট্রন দিয়ে একটা অক্সিজেন, অক্সিজেন মাইনাসটা। তাহলে এখানে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে আমাদের। সো এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকলে আমাদের অ্যান্সার হবে 1। ঠিক আছে? বলছে কোন যৌগে sp3 সংকরায়ন নেই? কোন যৌগে sp3 সংকরায়ন নেই? BF3 তে sp3 সংকরায়ন নেই, BF3 তে sp2 হবে, কারণ BF3 তে বোরনে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। NH3 তে sp3, H2S তে sp3, এটাতে sp3, এগুলো আমরা আগেই দেখে আসছি। মিথেনের পূর্ণ দহন করে দহনের সময় কার্বন পরমাণু সংকরণে কি ধরনের পরিবর্তন ঘটে? সো ইনিশিয়ালি আমাদের ছিল মিথেন, আমরা পূর্ণ দহন করলাম, করে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। মিথেনে আমাদের sp3 সংকরণ, বাট কার্বন ডাইঅক্সাইড যখন পাচ্ছি তখন আমাদের সংকরণ হচ্ছে sp। তার মানে কি sp3 থেকে sp তে কনভার্ট হয়ে যাচ্ছে। অপশন এ হবে আমাদের কারেক্ট আনসার। PCl5 এর কেন্দ্রীয় পরমাণু সংকরণ কোনটি? PCl5 এর কেন্দ্রীয় পরমাণু সংকরণ হচ্ছে sp3d। এতক্ষণ ধরে দেখে দেখে আসছি। sp3 হাইব্রিডাইজেশনে কয়টি sp3 অরবিটাল থাকে? 4টি। sp3 হাইব্রিডাইজেশনে s একটা, p আছে হচ্ছে আমাদের 3টা। সো s এবং p মিলে টোটাল 4টা অরবিটাল থাকে। CH4 109 ডিগ্রি 5 মিনিট, মুখস্থ, এতক্ষণ দেখে আসছি। বলছে কোনটিতে sp2 হাইব্রিডাইজেশন বিদ্যমান? দেখো ডায়মন্ডে sp3, গ্রাফাইটে sp2, আমরা জানি অ্যামোনিয়াতে sp3, পানিতে sp3। সো এইগুলা দেখে এর ভিতর থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। CH3 CH বন্ড CH2 যোগে কার্বনের সংকরায়ন কি হবে? সো প্রথম যে কার্বন, এই দিক থেকে চিন্তা করো, প্রথম যে কার্বন এটা সংকরায়ন হবে হচ্ছে sp2। তারপরে দ্বিতীয় যে কার্বন এটা সংকরায়ন আবারও sp2, আর এই কার্বনটা সংকরায়ন sp3। তার মানে sp2 sp3 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? কেমনে হলো এটা এখন আর জিজ্ঞেস করো না, অনেকবার বুঝাইছি সেম জিনিস। সো এটা এখন তুমি বুঝবা, এটা ধরেই নিলাম আমি। নিচের কোনটির আকৃতি চতুস্তলকীয় নয়? মানে যেটা sp3 সেটা চতুস্তলকীয়, যেটা sp3 না সেটা চতুস্তলকীয় নয়। সেটা এটা চতুস্তলকীয়, এটা চতুস্তলকীয়, এটা চতুস্তলকীয়। SF4 এটা চতুস্তলকীয় না, কারণ SF4 এ আমাদের অনেক বেশিগুলা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। যেমন দেখো এই জায়গায় এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। সো এটা হচ্ছে sp3d হবে আমাদের সংকরায়ন। PCl3 অণুর ফসফরাস, PCl3 অণুর ফসফরাসে কোন সংকরণ অরবিটাল বিদ্যমান? ফসফরাসে কোন সংকরণ অরবিটাল বিদ্যমান? সো PCl3 তে দেখো ফসফরাসে 3টা ক্লোরিন আছে, মানে তোমার হচ্ছে স্টেরিক নাম্বার 3+0, মানে হচ্ছে 3 হবে তো, না বেশি হবে? বেশি হবে। দেখো ফসফরাসে আমাদের ফসফরাস তো 15, সো 2 আর 10 আর 5 15, 5টা ইলেকট্রন আছে। সো ফসফরাসে 5টা ইলেকট্রন তুমি যদি এভাবে আইডেন্টিফাই করো, দেখো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, মানে কি 3টা ক্লোরিন হইলেও একটা আমাদের মুক্ত জোড় ইলেকট্রন থেকে যায়। সো সিগমা বন্ড একটা, এখানে থাকে 3টা, টোটাল মিলে 4, মানে sp3 আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার।
ভুল করা যাবে না। PCl5 ত্রিকোণাকার দ্বিপিরামিড, আগে আমরা দেখে আসছি sp3d ত্রিকোণাকার দ্বিপিরামিড। এবার বলছে দেখো সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুতে কোন ধরনের সংকরণ ঘটে। সালফিউরিক অ্যাসিড খুব মজার একটা জিনিস। সালফারে ভালো করে খেয়াল করবা, সালফারে আমাদের 16টা ইলেকট্রনের বাইরের স্তরে কয়টা থাকে, 6টা। সো এই 6টার ভিতরে দেখো একটা অক্সিজেন ডাবল বন্ড করে থাকলো, আরেকটা অক্সিজেন ডাবল বন্ড করে থাকলো, এদিকে একটা OH বসবে, এদিকে একটা OH বসবে। সো দ্যাট মিনস দেখো এই একটা সিগমা একটা সিগমা, দুইটা সিগমা, এখানে একটা সিগমা এখানে একটা সিগমা, দুইটা সিগমা। সো টোটাল 4টা সিগমা আসে। 4টা সিগমা আসলে sp3 আসে। ঠিক আছে, 4টা সিগমা আসলে কি আসে, sp3। সো দেখে তোমার কি এলোমেলো মনে হইতে পারে, বাট দেখো এটা কিন্তু খুব সিম্পল। হ্যাঁ, খুব সিম্পল। sp2 হাইব্রিডাইজেশনের বন্ধন কোণ কত, 120 ডিগ্রি। আমরা এতক্ষণ ধরে মুখস্থ করে করে আসতেছি। sp2 হাইব্রিডাইজেশনের মাধ্যমে গঠিত হয় কি, এটা অবশ্যই ত্রিকোণাকার কিছু একটা গঠিত হয়। নিচের কোনটি সরলরৈখিক অণু, অবশ্যই কার্বন ডাই অক্সাইড সরলরৈখিক অণু। কার্বন ডাই অক্সাইডে ডাবল বন্ড থাকে, আমাদের সংকরণ হয় হচ্ছে sp সংকরণ। ঠিক আছে, কার্বনের sp2 সংকরণ কোন পদার্থে আছে, sp2 সংকরণ হচ্ছে গ্রাফাইটে আছে। এবার CH3CN যোগে কার্বন সমূহ কি ধরনের সংকরণ ঘটায়। সেখানে একটা কার্বন, এখানে একটা কার্বন আছে। প্রথম যে কার্বন সেটা তো sp3 দেখাচ্ছে, আমরা বুঝতেই পারতেছি। বাট পরের কার্বনে একটা সিগমা, এখানে একটা সিগমা, দুইটা সিগমা আছে, বাকি দুইটা দেখো পাই। সো দুইটা সিগমা হলে sp হয় সংকরণ। সো sp3sp, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এবার বলছে দেখো একটি s অরবিটাল একটি p অরবিটালে হাইব্রিডাইজেশনে আমরা কি পাই। একটি s এবং একটি p অরবিটালে হাইব্রিডাইজেশনে দেখো আমরা 2 অরবিটাল পাই, যেটা হচ্ছে 180 ডিগ্রির। বুঝছো? ওকে। এবার বলছে দেখো HF অণুর ফ্লোরিন F এর মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কত। সো HF ফ্লোরিনে, ফ্লোরিন মানে কি, ফ্লোরিন মানে হচ্ছে 9, তাই না, 9টা ইলেকট্রন থাকে। সো 2 আর হচ্ছে 7, 9। সো বহিস্থ স্তরে আমাদের টোটাল 7টা ইলেকট্রন থাকার কথা, 2 4 6, এখানে একটা 7। সো এইটার সাথে যদি একটা ফ্লোরিন তোমার হচ্ছে বন্ড করে, হাইড্রোজেন বন্ড করে, তার মানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকতেছে। সো এখানে আমাদের কারেক্ট আনসার আসে হচ্ছে 3। মিথেন অণুর জ্যামিতিক আকৃতি কি, মিথেন অণুর জ্যামিতিক আকৃতি হচ্ছে চতুস্তলকীয়, কারণ sp3 সংকরায়ন। মিথেন অণুর বন্ধন কোণ কত, 109.5। ঠিক আছে, পরে বলছে দেখো CH3OH যোগে অক্সিজেনের হাইব্রিডাইজেশন কি, খুব মজার একটা কোশ্চেন। CH3OH, OH এ অক্সিজেনের হাইব্রিডাইজেশন চাইছে। অক্সিজেনে কিন্তু 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, একা একা নাই। ঠিক আছে, তার মানে সিগমা 2টা মুক্ত জোড় 2টা, সব মিলায়ে 4টা, 4 হলে sp3। সো অক্সিজেনে আমাদের sp3। HCHO তে আমাদের কার্বনের, সো HCHO দেখো C, এখানে ডাবল বন্ড, এখানে ইয়া। সো দেখো একটা দুইটা তিনটা, তিনটা হলে sp2, তিনটা হলে কি sp2। বুঝছো? XgF4 এর সংকরণ কি, এতক্ষণ ধরে দেখা আসছে, এটা আর দেখাবো না। নিচের কোনটিতে সবচেয়ে বড় বন্ধন কোণ, CH4, CH4 না BCl3, BCl3 তে 120 ডিগ্রি, সবচেয়ে বড় বন্ধন কোণ BCl3 তে 120 ডিগ্রি। বলছে নিচের কোনটি sp3 সংকরণ প্রক্রিয়ায় গঠিত নয়। sp3 সংকরণ প্রক্রিয়ায় গঠিত নয় হচ্ছে BCl3, বাকিগুলা তোমার হচ্ছে সংকরণ প্রক্রিয়ায় গঠিত। কেমন? সো এরপরে যে রিটেন কোশ্চেন আছে, যেমন ধরো NH3 এবং BF3 অণু সংকরণ আকৃতি এবং বন্ধন কোণ বের করো। সো এই অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা এখানে এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, বোরনে থাকে না। সো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের ত্রিকোণাকার পিরামিডীয় হয়, sp3 হয়, বন্ধন কোণ হয় 107 ডিগ্রি, এটা আসে 120 ডিগ্রি। এগুলো আমরা অলরেডি ব্যাখ্যা করে করে আসতেছি। সো আজকের ক্লাসটিতে আমরা টোটাল 8 পর্যন্ত হচ্ছে আমরা টাইপ দেখলাম, বাকি ক্লাস অংশে আমরা বাকি টাইপগুলো দেখে ফেলবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাইকে রিভিউ দিবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।